আসসালামু আলাইকুম। ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে সেদিন একটু হয়তো বা প্যারার মধ্যে পড়ছিলাম যে রিলেশনশিপ গুলা নিয়ে। আমি এটা একটু ক্লিয়ার করে দিয়ে দেন হচ্ছে আমরা আজকের টপিক গুলো কভার করবো আর কি। তো আমরা হচ্ছে গ্রিনশিল মডেলের মধ্যে প্রথমে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে আপনাদের লিনিয়ার রিলেশনশিপটা দেখছিলাম। কার কার মধ্যে লিনিয়ার রিলেশনশিপ দেখছিলাম আমরা হচ্ছে মূলত হচ্ছে আমাদের ভ্যালোসিটি এবং হচ্ছে ডেনসিটি, এই দুইটার মাঝে লিনিয়ার রিলেশনশিপ দেখছিলাম আমরা। তো এই লিনিয়ার রিলেশনশিপের মধ্যে দুইটা জিনিস এখানে আমরা কাউন্ট করছিলাম, একটা হচ্ছে কি আমাদের ফ্রি মিন স্পিড, আর একটা হচ্ছে আমাদের জ্যাম ডেনসিটি। হ্যাঁ, তো এই দুইটা থেকে আমরা যে রিলেশনশিপটা নিয়ে আসছিলাম যে আমাদের আহ, যে কোনো ডেনসিটির জন্য যে ভ্যালোসিটিটা হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিজাইন ভ্যালোসিটি, ডিজাইন যে ভ্যালোসিটিটা হবে সেই ভ্যালোসিটিটা করছিলাম আমরা ভি এফ 1 - কে ডিভাইডেড বাই কে জে। আমরা এই ফর্মুলাটা করছিলাম। তো আমি আপনাদেরকে বলছিলাম মূলত হচ্ছে আমরা কিভাবে আসলে আমরা এইটা ড্রয়িংটা প্র্যাকটিস না করে আমরা মনে রাখতে পারি এটা প্রসেসটা কি, বা আসলে আমাদের যদি ফর্মুলাটা জানা থাকে তাহলে আমরা এটা কিভাবে বের করবো, এই বিষয়টা নিয়ে আমি আসলে আপনাদের সাথে কথা বলছিলাম। তো প্রথমে আমরা দেখি যে আমাদের এখানে যে লিনিয়ার রিলেশনশিপ যেটা নিয়ে আসছেন গ্রিনশিল্ড আর কি। তো এখানে কি বলা হচ্ছে যে দেখেন আমাদের এখানে যদি ডেনসিটি যেটা আছে সেই ডেনসিটিটা যখন জ্যাম কন্ডিশনে পৌঁছাবে তখন এটার মধ্যে কোনো ভ্যালোসিটি থাকবে না। দেখেন এখানে কোন এক্স এক্সিস কে টাচ করছে, তো এক্স এক্সিস কে টাচ করলে এখানে কি অবশ্যই ভি এর মান জিরো, তাই না? আবার যখন আমি ওয়াই এক্সিসটা কনসিডার করব তখন এখানে কি কে এর মানটা জিরো। কিন্তু আমি যদি আদার্স কোনো পয়েন্ট কনসিডার করি, আদার্স কোনো পয়েন্ট এখানে কি আছে, এই পয়েন্টে ভিও আছে, কে আছে এবং ভি দুইটাই আছে, বোথ আছে। ওই কনসিডারেশন থেকে আমরা মূলত আজকে দেখার চেষ্টা করি যে আসলে আমাদের যে রিলেশনশিপটা আমরা ভাবছিলাম সেটা আসলে পসিবল কিনা, সেটা একটু দেখি আগে। তো দেখেন প্রথমে আমি যদি বলি যে যখন আমার ভি সমান সমান ভিএফ হবে, যখন ভি সমান সমান ভিএফ হবে, তো এখানে আমি কি দেখলাম যখন ভি সমান সমান ভিএফ অর্থাৎ একদম ফ্রি স্পেস ভ্যালোসিটিতে চলে যাচ্ছে তখন কে জিরো, তখন কে জিরো। এক মিনিট ভাই।
সরি ভাই, একটু ডিস্টার্ব দিলাম। আহ, দেখ, এখন কথা হচ্ছে যে আমাদের এখন আমরা আহ, এই গ্রাফটা যদি বুঝতে চাই, তাহলে আমরা ভি সমান সমান যদি ভিএফ ধরি, তাহলে আমাদের কেটা কত আসে আমরা একটু দেখি। তাহলে আমার যে জায়গায় ভি আছে, আমি ওই জায়গায় ভিএফ এর মানটা বসাই দিই। তাহলে আমি এখন এখানে ভি এর পরিবর্তে ভিএফ বসাইলাম, ইকুয়াল টু, এখানে ভিএফ আছে 1 - কে ডিভাইডেড বাই কে জে আছে, বসাইলাম। হ্যাঁ, তাহলে দেখেন বোথ সাইড থেকে ভিএফ উঠে গেলে এই পাশে ওয়ান থাকে, আর এই পাশে 1 - কে ডিভাইডেড বাই কে জে থাকে। তো ওয়ান থেকে ওয়ান বাদ গেলে এখানে থাকে হচ্ছে কে/কে জে। মানে ফাইনালি কে সমান সমান কি আসতেছে, আমাদের জিরো আসতেছে। কে সমান সমান আসতেছে হচ্ছে আমাদের জিরো। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমাদের যদি কোনো কারণে এই স্পিডটা, অর্থাৎ যে কোনো সময়ের ডিজাইন স্পিডটা যদি ফ্রি মিন স্পিডে চলে আসে, তাহলে তার জ্যাম ডেন্সিটি কত হবে? তার জ্যাম ডেন্সিটি জিরো হবে। একইভাবে আমরা যদি পরের কন্ডিশনটা দেখি, পরের কন্ডিশনটা হচ্ছে কি, পরের কন্ডিশনটা হচ্ছে আমাদের কে সমান সমান যদি আমি কে জে কনসিডার করি, তখন ভি এর মানটা কত হয়? তাহলে আমরা ভি সমান সমান জানি হচ্ছে ভিএফ 1 - কে ডিভাইডেড বাই কে জে। তাহলে এখন এখানে আসেন, আমাদের কন্ডিশনটা কি ধরছি আমরা? কে সমান সমান কে জে। তাহলে আমরা এখানে যদি ওই মানটা বসাই, 1 - কে জে ডিভাইডেড বাই কে জে, তাহলে কে জে কাটা যায়, তার মানে ভিএফ ইন্টু 1 - 1 হয়। তার মানে কি, এটা জিরো হয়, অর্থাৎ ভি জিরো। তাহলে কন্ডিশন দুইটা আসলো, যদি কোনো কারণে ভি সমান সমান ভিএফ হয়, তাহলে আমাদের কি হবে? কে জিরো হবে। আবার যদি হচ্ছে আপনার কে সমান সমান কে জে হয়, তারপরে কি হবে? আমাদের ভি জিরো হবে। তাহলে এই দুইটা কন্ডিশন আমার প্রুভ করা হয়ে গেল। তো ওই কন্ডিশন অনুসারে যদি আমি মূলত হচ্ছে যে গ্রাফটা আছে, গ্রাফটাকে অ্যাড করার চেষ্টা করি মূলত। তা আমরা কি করলাম, একটা গ্রাফ নিয়ে নেই। এই গ্রাফের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি আমাদের, ভি সমান ভিএফ, অর্থাৎ এই বরাবর তো আমরা ভি কে প্রকাশ করি। তো ভিটা যদি ভিএফ হয়ে যায়, আবার কেটা যদি কেজে হয়ে যায়, তখন কি হবে আমাদের? এখানে হচ্ছে আমাদের ভি জিরো, আর এখানে আমাদের হচ্ছে কি, এই পয়েন্টে আমাদের হচ্ছে কি কে জিরো। এ ভাই আজকে, তাহলে এখন আমরা কি করব? এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিব। হ্যাঁ, এই দুইটা পয়েন্টকে জাস্ট আমরা অ্যাড করে দিই। যদি আমি এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিই, তাহলে আমরা এই গ্রাফটা পেয়ে যাচ্ছি। এখন এইখানে আমাদের আসলে যে বিষয়টা বুঝতে হবে, যে কখন আমাদের মূলত আহ যে ফ্লোটা ম্যাক্সিমাম হবে, আমাদের মূলত এটা এখন বের করতে হবে। ফ্লোটা ম্যাক্সিমাম যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের করণীয় কি আসলে? আমি এটা একটু মিশাই দেই। আমি এখন ফ্লোটাকে ম্যাক্সিমাম করতে চাই, তো ফ্লো যদি আমি বের করতে চাই, ফ্লো বের করার সূত্রটা হচ্ছে আমাদের কিউ সমান সমান কে ইন্টু ভি। তো আমি এখান থেকে এখানে ভি এর মানটা বসাই দিলাম। এখানে হচ্ছে ভি এর মান হচ্ছে ভিএফ 1 - কে ডিভাইডেড বাই কে জে। তো আমরা এখানে জাস্ট এখন কি করব? কেটা গুণ করে দিব। তাহলে বাইরে ভিএফ আছে, ভিএফ থেকে গেল। তাহলে এখানে ভিতরে কি হয়ে যাচ্ছে? 1 - 1, এই কেটা যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে কে, আর এখানে কে² ডিভাইড বাই কি হয়ে যাচ্ছে? আমাদের কেজে হচ্ছে। তো এখন এই কন্ডিশন অনুসারে আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম রুলস, যেটা যে আমি যদি ম্যাক্সিমাম ভ্যালু, নির্গমনের ম্যাক্সিমাম, অর্থাৎ কোনো একটা রাস- রাস্তার মধ্যে যে ভলিউম অফ ট্রাফিক বা ট্রাফিকের ভলিউমটা বের করতে চাই, ম্যাক্সিমাম ভলিউমটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটাকে মূলত ডিফারেন্সিয়েট করতে হবে কার সাথে? অপর সাইডে যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ কিউ কে আমাকে, আমি যদি কিউ ম্যাক্স পেতে চাই, তাহলে আমাকে কিউ কে ডি কে দ্বারা, কারণ এখানে আমাদের আসলে ডেন্সিটিটা হচ্ছে চেঞ্জ হবে, তাহলে ডেন্সিটি দিয়ে আমাদের কিউ কে কি ডিফারেন্সিয়েট করতে হবে, এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? জিরো হবে। তাহলে ওই কন্ডিশন অনুসারে আমি কি করব? এখন এই কিউটাকে ডিফারেন্সিয়েট করব। তো আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, সমান জিরো বসাই দিলাম। তাহলে এখানে ভিএফ থেকে গেল। এখানে ওয়ান, কে যদি ডিফারেন্সিয়েট করি হচ্ছে কে দিয়ে, তাহলে এখানে কি হবে? ওয়ান হবে। মাইনাস এখানে কি হবে? 2 কে ডিভাইডেড বাই হচ্ছে কেজে, 2 কে ডিভাইডেড বাই কেজে। তাহলে এখন এখানে আসেন, এই ভিএফটা যদি এর সাথে আমাদের ভাগ হয়ে যায়, তাহলে জিরো হচ্ছে। তো এই পাশে কি থাকতেছে? আমাদের এই পাশে থাকতেছে ওয়ান মাইনাস
2k ডিভাইডেড বাই কেজে। তাহলে এখন এখান থেকে আসেন, আমি ইজিলি কে এর মানটা বের করে নিতে পারতেছি। তাহলে কে সমান সমান কি হবে আমাদের, কেজে ডিভাইডেড বাই 2। অর্থাৎ এখানে যে কথাটা বলতেছি আর চাচ্ছি আমি, সেটা হচ্ছে কিউটা ম্যাক্স হবে কখন, যখন যে কোনো সময় ডেন্সিটিটা তার জেম ডেন্সিটির হাফ হবে। যে কোনো সময়ে ডেন্সিটি তার জেম ডেন্সিটির হাফ হবে, তখনই কি হবে, মূলত কিউটা আমাদের ম্যাক্সিমাম হবে। তাহলে এটা একটা কন্ডিশন পাইলাম। আচ্ছা, আমাদের আরেকটা সমীকরণ জানা আছে, সেই সমীকরণটা কি, আমাদের ভি সমান সমান ভিএফ 1 - কে ডিভাইডেড বাই কেজে। এখন আমি যদি এখানে ম্যাক্সিমাম কিউ এর জন্য যে ভ্যালুটা কে এর পাইছি, সেই কে এর মানটা যদি এখানে বসাই কি হয় দেখি। তাহলে ভিএফ থাকলো 1 - কেজে ডিভাইডেড বাই 2, কে এর মান বসাচ্ছি, আর এখানে কি নিচে আছে কেজে। তাহলে এখন দেখেন এখানে ভিএফ থাকলো, এখানে 1 - এই কেজে কেজে কাটা, আর এখানে কি থাকে হাফ। তাহলে এখানে কি হয়, ভিএফ ডিভাইডেড বাই 2। তাহলে কন্ডিশনটা আমাদের এখানে কি দাঁড়াইলো, যে আমি যদি কোনো একটা রাস্তা দিয়ে যে ভেহিকেল গুলা যাচ্ছে তার ম্যাক্সিমাম ভলিউমটা পেতে চাই, তাহলে ম্যাক্সিমাম ভলিউমটা পেতে চাইলে তার ভ্যালোসিটিটা ফ্রি স্পেস ভ্যালোসিটির হাফ হইতে হবে, এবং জ্যাম ডেন্সিটি যেটা আছে তার হাফ হইতে হবে। যদি এই দুটা কন্ডিশন ফিল আপ করে, তখনই কি পাবো, আমরা কিউটা ম্যাক্স পাবো। তাহলে কিউ ম্যাক্স পাওয়ার কন্ডিশন হচ্ছে আমার যে কোনো ডেন্সিটির জন্য যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা ফ্রি মিন স্পিড ভ্যালোসিটির হাফ হইতে হবে, তার করসপন্ডিংলি আমাদের যে ডেন্সিটিটা আছে সেটা জ্যাম ডেন্সিটির হাফ হইতে হবে। তো এখন আমাদের তাহলে ম্যাক্সিমাম নির্গমনটা কত হবে সেটা আমরা একটু বের করি, বা ম্যাক্সিমাম ফ্লোটা বা ভলিউমটা কত হবে। তাহলে কিউ ম্যাক্স লিখলাম, কিউ ম্যাক্স সমান সমান আমরা কে কি জানি, কে ইন্টু ভি জানি। তাহলে এখন কে এর মানটা কি, কে জে ডিভাইডেড বাই 2। ভি এর মানটা কি, ভিএফ ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে লেখা যায় এখন কে জে ইন্টু ভিএফ ডিভাইডেড বাই 4। অর্থাৎ আমি যদি কোনো একটা রোডের ম্যাক্সিমাম ফ্লোটা বের করতে চাই বা ভলিউমটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জ্যাম ডেন্সিটির হাফ এবং যে ফ্রি মিন স্পিড আছে তার হাফ হাফ নিতে হবে। তাইলে আমি ওই রাস্তার ক্ষেত্রে আমরা কি বের করতে পারবো, ম্যাক্সিমাম যে ভলিউমটা আছে রাস্তার ভলিউমটা বের করতে পারবো। এখন এটা আমরা জাস্ট গ্রাফে রিপ্রেজেন্ট করার বিষয়টা বুঝবো। গ্রাফে রিপ্রেজেন্ট করবো এটা, আমাদের যে ভ্যালোসিটির গ্রাফটা আছে সেই গ্রাফটাতে আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো। তো এখন দেখেন, এটা আমার গ্রাফটা আমি আবার আঁকে নিলাম, এটা হচ্ছে আমার গ্রাফটা। তো এখন এখানে আসি, আমাদের এটা হচ্ছে কে জে, এটা হচ্ছে ভিএফ। আচ্ছা, এখন আমাদের কন্ডিশনটা কি হলো, আমাদের ম্যাক্সিমাম কি লাগবে, আমাদের ম্যাক্সিমাম ফ্লোটা লাগবে। তো ম্যাক্সিমাম ফ্লোটা আমি কখন পাবো, ম্যাক্সিমাম ফ্লোটা আমি তখনই পাবো যখনই কেটা কেজ এর হাফ হবে, আর ভিটা ভিএফ এর হাফ হবে। তাইলে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে কিউ ম্যাক্স। আর এই কিউ ম্যাক্স এর ভ্যালুটা হচ্ছে ভিএফ ইন্টু কে জে ডিভাইডেড বাই 4। এটা কার কার মধ্যে রিলেশনশিপ হলো, এটা হচ্ছে ভ্যালোসিটি ভিএস ডেনসিটি, এই দুটার মধ্যে আমরা একটা রিলেশনশিপ তৈরি করলাম। এই দুটার মধ্যে আমরা একটা রিলেশনশিপ তৈরি করলাম। আচ্ছা, এইটা হচ্ছে সেদিন একটু প্যাচ লাগে গেছিল মান বসাইতে গিয়ে। এখন বলেন যে আসলে এই জায়গাটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে তাহলে বলতে পারেন, বুঝতে পারছেন কিনা। একটু রেসপন্স করতে হবে, না হলে হচ্ছে ক্লাসটা গুছানো যাবে না। আজকে অনেক কিছু আপনাদের মানে আমার সাথে কথা বলতে হবে, না হলে আমরা অনেক নতুন কিছু আসবে যেটা আমরা হয়তো বা বুঝতে পারবো না আর কি। এইটুকু বুঝতে পারছি কিনা বলেন তো, যারা আছি আমরা ক্লাসে। বুঝি নাই, কেউ বুঝে নাই মনে হয়, কেউ না বলে। ভাই বুঝ কেউ নাই ক্লাসে, আপনারা মনোযোগ দেন না কেউ, বা কেউ বুঝেছি। ক্লাস বুঝতে পারছেন। জি ভাই, অবশ্যই। হ্যাঁ, এটা একটু বলেন, জি জিটা বললেও হবে, হ্যাঁ। এটা একটু রিকোয়েস্ট থাকলে এটা একটু বলবেন, হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে আপনাদের আমি হচ্ছে লাস্ট ডেতে আরেকটা গ্রাফ আছে, যে গ্রাফটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি এখনকার বুয়েট প্যাটার্ন অনুসারে।
যে আমাদের গ্রিন বার্স ফর্মুলা একটা আছে, গ্রিন বার্স ফর্মুলা, হ্যাঁ। গ্রিন বার্স ফর্মুলা হচ্ছে লগারিদম একটা গ্রাফের মাধ্যমে, লগ কার্ভ, যে কার্ভ গুলো থাকে, অর্থাৎ আমাদের ডেনসিটির এই পাশে এক্সিসটা লগে থাকে আর এটা নর্মাল গ্রাফ থাকে। এটার সাপেক্ষেও মূলত আমাদের কি করা হয়, মূলত যে কোনো একটা ট্রাফিকের যে ফ্রি, যে কোনো একটা ডেনসিটির জন্য স্পিড বের করতে হয়। জাস্ট এখানে ফর্মুলাটা মনে রাখবেন, এটা প্রমাণগুলো একটু বড়, আর যেহেতু একদম নতুন অ্যাড হয়েছে আর কি বুয়েটে, ওই হিসাবে জাস্ট আমি হচ্ছে জাস্ট ফর্মুলাগুলো দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের যদি কখনো কি চাই যে আমাদের ভ্যালোসিটি কত, তো আমাদের যদি ভ্যালোসিটি চাই যে কোনো ডেনসিটির জন্য, তাহলে সূত্রটা জাস্ট এখানে কি হবে, ভিএফ লন কে জে ডিভাইডেড বাই কে। এটা হচ্ছে লগারিদম স্কেল, হচ্ছে গ্রিন বার্স মডেল অথবা লগারিদমিক মডেলের মাধ্যমে এরকম প্রশ্ন করতে পারে, যে লগারিদমিক মডেলের মাধ্যমে আমরা আসলে কিভাবে আহ, আহ, যে কোনো ডেনসিটির জন্য ভ্যালোসিটি বের করব, অথবা বলতে পারে যে আপনার ম্যাক্সিমাম ভলিউমটা কত হবে, ম্যাক্সিমাম ট্রাফিক ভলিউম বা ট্রাফিক ক্যাপাসিটি কত হবে, এটা আপনাকে চাইতে চাইতে পারে। তো ওইটার ক্ষেত্রে যেমন বললাম যে ভিএফ ইন্টু কে জে ডিভাইড বাই 4 পড়ছি, এখানে জাস্ট চলে আসবে কি ই, অর্থাৎ ওই যে আমাদের লোনের যে বেজ ই থাকে, ওই ইটা আসলে ই দ্বারা ভাগ হবে। জাস্ট এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে দেখবেন যে প্রশ্নটা কঠিন হলো। এটাও খুবই সহজ, জাস্ট ম্যাক্সিমাম বের করার জন্য প্রমাণ করা যায়। ম্যাক্সিমাম বের করার জন্য প্রথমে আপনি কি করবেন, কিউ এর যে সমীকরণ আছে, কিউ এর সময় অর্থাৎ কিউ সমান সমান কে ইন্টু ভি যেটা আছে, এখানে বসাই দিবেন ভি এর মানটা, বসাই দিয়ে কিউটাকে ডিফারেন্সিয়েট করবেন, করলে দেখবেন যে আমাদের এরকম একটা ভ্যালু, অর্থাৎ আপনার ওই ওইটার মতো কন্ডিশন, অর্থাৎ কে সমান সমান কে জে ডিভাইডেড বাই, এখানে 2 আসছিল, এখানে আসবে কি ই আসবে। ঠিক আছে, তারপর এই মানটা যদি আপনি হচ্ছে ভ্যালোসিটি সমীকরণে বসাই দেন, তখন দেখবেন যে ভি সমান সমান আসলে ভিএফ আসবে। তখন এই দুইটার গুণফলটাই হচ্ছে মূলত এই এই দুইটা কেন আসলো, মূলত আমাদের ম্যাক্সিমাম যে নির্গমনটা আছে সেটার জন্য জাস্ট গুণ করলে আপনার এখান এখান থেকে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম ভলিউমটা, ট্রাফিক ভলিউমটা, সেটা আপনি বের করবেন, ট্রাফিক ক্যাপাসিটি সেটা বের করে ফেলতে পারবেন। তো এই ফর্মুলাটা মাথায় রাখবেন একটু। এটা আজকে একটু ঘাটাঘাটি করতে গিয়ে আমার চোখে পড়লো যে এটা যেহেতু নতুন করে পড়াচ্ছে আর কি, তো এটা থেকে প্রশ্ন উঠ করে দিয়ে দিতে পারে, কারণ আমরা সচরাচর যেগুলো আছে সেগুলাতে প্র্যাকটিস করি আর কি, এর বাইরে করতে চাই না। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা রিলেশনশিপ দেখবো এখন। সেই রিলেশনশিপটা হচ্ছে কার কার, সেটা হচ্ছে কিউ ভার্সেস হচ্ছে আমাদের ডেনসিটি, এই দুইটার মধ্যে রিলেশনশিপটা একটু বোঝার চেষ্টা করবো। তো এখন আমরা আসি, আমরা কিউ এর একটা সমীকরণ আমরা জানি, একটু আগে আমরা বের করলাম যে ভিএফ ইন্টু কে মাইনাস কে ডিভাইডেড বাই কে জে, এটার পরে স্কোয়ার, এটা আমরা জানি, হ্যাঁ। তখন এই কন্ডিশনটা যদি আমি ফলো করতে যাই, তাহলে আমাদের প্রথমে আমরা হচ্ছে আমাদের বেসিক যে কনসেপ্টটা আছে, যে আমরা কি জানি যে কে সমান সমান কে যে, অর্থাৎ আমি যে ডেনসিটিটা আছে আমার, হ্যাঁ, ট্রাফিক ডেনসিটি যেটা আছে, এটাকে আমি কি করলাম, জ্যাম ডেনসিটি কনসিডার করলাম। এখন আমি যদি জ্যাম ডেনসিটি কনসিডার করি, তাহলে আসলে কিউ এর মানটা কত আসে আমাকে সেটা আগে চেক করতে হবে। আমি জ্যাম ডেনসিটি কনসিডার করলাম, তাহলে কিউ এর মানটা কত, অর্থাৎ কেটা যখন কি হয়ে যায়, কে যে সমান হয়ে যায়, তখন মূলত আমাদের যে ভলিউমটা বা ট্রাফিক ক্যাপাসিটি আছে কত সেটা বের করব। আচ্ছা, ওই কন্ডিশনটা যদি আমি মাথায় নেই, তাহলে আমাদের এখানে কিউ থেকে যায়, তাহলে আমরা জাস্ট কি করব এখন, কে এর জায়গায় কে জে বসাবো। তাহলে এখানে কে জে হচ্ছে, এখানে কে, কে এর পরিবর্তে কে জে স্কোয়ার হচ্ছে, এখানে কে জে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হলো কি আমাদের ভিএফ, এখানে চলে আসলো কে জে মাইনাস হচ্ছে কি কে জে, তাহলে এখানে কে জে কাটা, তার মানে কি জিরো, তার মানে কি কিউ জিরো। তার মানে আমরা এখানে একটা সিদ্ধান্তে আসলাম, যখন কে সমান সমান কে জে, অর্থাৎ ডেনসিটিটা হচ্ছে জ্যাম ডেনসিটি সমান, যে কোনো সময় ডেনসিটিটা জ্যাম ডেনসিটি সমান, তখন মূলত হচ্ছে কি আমাদের কিউটা জিরো, তখন হচ্ছে কিউটা জিরো। আচ্ছা, 2 নম্বর কন্ডিশনটাতে আমরা আসি। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে কি, আমরা এখন কে সমান জিরো ধরি, আমরা মনে করি যে রাস্তার মধ্যে কোনো ধরনের ডেনসিটি নাই, তাহলে কি ফ্লো পাবো কিনা সেটা আমরা দেখি। তাহলে আমাদের যে সমীকরণটা আছে ওইটাই কিউ সমান সমান ভিএফ ইন্টু কে মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে জে, আমরা এটা একটু কনসিডার করি। তাহলে আমরা এখন যেখানে যেখানে কে পাইছি সেখানে সেখানে জিরো বসাবো, এখানে জিরো বসাই, এখানে জিরো বসাই, আর এখানে কে জে থাকলো। তাহলে ফাইনালি এটাও কি চলে আসতেছে জিরো। তাহলে আমাদের 2 নাম্বার যে কন্ডিশনটা আসলো, যখন কে জিরো, যখন কে সমান সমান জিরো, তখন কিন্তু কিউ এর মানটাও জিরো।
তখন হচ্ছে কিউ এর মানটাও 0। আচ্ছা, তারপরে আমরা অলরেডি একটা জিনিস আমরা বের করে রাখছি, সেটা হচ্ছে কি আমাদের যখন কেটা কেজ এর হাফ, তখন কিউটা কি ছিল আমাদের? ম্যাক্স ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম কিউ পাইতাম আমরা। তখন কিউটা কি ছিল আমাদের? ম্যাক্সিমাম ছিল। আমরা অলরেডি এটা আগের সমীকরণে বের করে আসছি, এটা আর নতুন করে বের করার দরকার নেই। আর যদি বেরও করতে চান তাহলে এখানে জাস্ট মানটা বসাই দিতাম। তারপরে যদি চেক করতে চান এখানে কে সমান সমান কে জে বাই 2 বসাই দিবেন, তাহলে দেখবেন যে এখান থেকে যে ভ্যালুটা আসবে, সেটা আসবে কিউ ম্যাক্স সমান সমান ওই যেটা পড়লাম আর কি, ভিএফ প্লাস কে জে ডিভাইডেড বাই 4। এই সমীকরণটা আসবে, তার মানে ম্যাক্সিমাম, অর্থাৎ কথা ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসার কথা সেটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই তিনটা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা গ্রাফটা আঁকবো। একটা হচ্ছে কিউ সমান সমান 0 কখন হয়েছে? যখন কে 0 ছিল। আবার কিউ সমান সমান 0 কখন হয়েছে? যখন কে সমান সমান কে জে ছিল। আচ্ছা, আবার কিউ ম্যাক্স কখন হয়েছে? কিউ ম্যাক্স কখন হয়েছে? যখন যখন কে সমান সমান কে জে ডিভাইডেড বাই 2 ছিল। তাহলে আমি যদি এই সবগুলা কনসিডার করে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে গ্রাফটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখি। এইখানে আঁকি। আচ্ছা, তাহলে এখন আসেন, প্রথমে আমাদের কি পাইলাম? কে যখন 0, অর্থাৎ কে যখন 0 কিউ 0, তাহলে কে কিউ 0 কোথায়? এই মূল বিন্দুতে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে? যখন কে সমান কে জে, অর্থাৎ এই পাশে যেহেতু আমাদের ডেনসিটি আর এই পাশে যেহেতু আমাদের আমরা হচ্ছে আপনার ভলিউম বা ট্রাফিক ক্যাপাসিটিটাকে দেখাচ্ছি, তাহলে আমাদের কে সমান সমান যখন কে জে হবে, তখন কি হবে? কিউ 0 হবে। তো কিউ 0 কোন এক্সিসে? যেহেতু ওয়াই এক্সিসে হচ্ছে কিউ, তাহলে এক্স এক্সিসে হচ্ছে কি কিউ এর মানটা অলওয়েজ 0। আচ্ছা, তারপর কি পাইলাম আমরা? তারপর পাইলাম হচ্ছে কে যখন কেজ এর হাফ হবে, কে যখন কেজ এর হাফ হবে তখন কিউটা কি হবে? ম্যাক্স হবে। তো ধরলাম যে ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে এরকম একটা পয়েন্টে, হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টটা। তাহলে আমরা কি করবো এখন? যেহেতু এখানে আবার দেখেন আমাদের যে সমীকরণটা কিউ এর ছিল, কিউ এর সমীকরণটাতে কে এর পরে স্কোয়ার ছিল। আমাদের কিউ এর সমীকরণটা কিরকম ছিল? কিউ সমান সমান এরকম ছিল যে ভিএফ ইন্টু কে মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে জে। তার মানে এটা আর স্ট্রেট লাইনে যোগ হবে না। কিভাবে যোগ হবে? যেহেতু স্কোয়ার আছে তাহলে প্যারাবোলিক যোগ হবে। তো প্যারাবোলিক যোগ করে দেয়, প্যারাবোলিক ভাবে যোগ করে দেয়। তাহলে প্যারাবোলিক ভাবে যদি যোগ করি তাহলে এখানে কিউ এর মানটা যখন ভিএক্স সমান সমান কে সমান সমান কে জে বাই 2, তখন কিউ এর মানটা এখানে আমরা পাচ্ছি কে সমান সমান কিউ ম্যাক্স, অর্থাৎ ট্রাফিক ভলিউমটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে 2 নাম্বার গ্রাফ যেটা আছে, এটা সহজে মনে রাখার পদ্ধতি। যখন আপনি জিনিসগুলা এই কনসেপ্ট গুলা মাথায় রাখবেন তখন ইজিলি আপনি একবার দুইবার প্র্যাকটিস করলে এগুলা দেখবেন যে মনে থাকবে আর কি। এবং এই গ্রাফ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তখন আপনি মাত্র গ্রাফ দেওয়া আছে, আপনাকে ট্রাফিক ক্যাপাসিটি বের করতে বলতে পারে, ফ্রি মিনি স্পিড বের করতে বলতে পারে, এই জিনিসগুলো যদি বলে তাহলে আপনি সহজে করতে পারবেন। কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টাইম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। এই জন্য মূলত এটা সেদিন একটু যেহেতু আমি বুঝাইতে অক্ষম ছিলাম, সেই জন্য মূলত আজকে আবার এই জিনিসটা একটু হালকা আলোচনা করে ঝালাই করে দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে আর কি। এবং কি পরীক্ষায় আসলে যাতে পারেন। আচ্ছা, এখন আসি আমাদের পরের কন্ডিশন, সেটা হচ্ছে আমরা এখন আঁকবো কিউ এর সাথে ভি এর রিলেশনটা। আমরা অলরেডি দুইটা রিলেশন দেখে ফেলছি। একটা হচ্ছে কে এর সাথে ভি এর আমরা দেখছি। তারপর আমি কি দেখলাম? কিউ এর সাথে কে এর সম্পর্কটা দেখলাম। এখন আমি যেটা দেখবো কিউ এর সাথে ভি এর রিলেশনশিপটা কি। তার মানে এখন এখানে খেয়াল রাখবেন, আমাদের টার্গেট হচ্ছে কি ভি এর সাথে কিউ এর সম্পর্ক দিতে। অর্থাৎ এখন যে সমীকরণটা আমরা যে কয়েকটা সমীকরণ আমরা পাইছি, ওই সমীকরণগুলোর মধ্যে কিউটাকে তুলে দিতে হবে। অর্থাৎ কিউটাকে রাখা যাবে না, কিউ রাখলে তো আবার কনফ্লিক্ট হয়ে যাবে, তিনটার মধ্যে রিলেশন আসবে। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে মূলত আমাদের সম্পর্কটা কিউ এবং ভি এর সাথে তৈরি করা যায়, এমন কিছু একটা করতে হবে।
তাহলে ওইটা যদি করতে চাই তাহলে আমরা ভি এর যে সমীকরণটা জানি, ভি সমান সমান ভি এফ ওয়ান মাইনাস কে ডিভাইডেড বাই কে জে। তা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এইখান থেকে কে এর মানটা বের করে নেওয়া, যেহেতু আমি রিলেশনটা হচ্ছে কিউ এবং ভি এর মধ্যে দিব আর কি। তাহলে আমি এখান থেকে প্রথমে এই ভিটাকে নিচে ভাগ করে দেই। তাহলে কি হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি এফ, আর এই পাশে থাকতেছে ওয়ান মাইনাস কে ডিভাইডেড বাই কে জে। আচ্ছা, এখন আমি এই টোটালটা এই পাশে পার করি, নেগেটিভটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে কে ডিভাইডেড বাই কি হচ্ছে কে জে সমান সমান এটা এই পাশে গেলে ওয়ান এর পরে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস ভি ডিভাইডেড বাই ভি এফ। আচ্ছা, আমার দরকার হচ্ছে কে এর মান, তাহলে আমি কে এর মানটা বের করি। কে সমান সমান তখন কি হয়ে যাবে আমাদের কে জে ইন্টু ওয়ান মাইনাস ভি ডিভাইডেড বাই ভি এফ। তাহলে আমাদের এখন যে টার্গেটটা আছে, আমরা মূলত সমীকরণটাকে ভি এ রূপান্তরিত করতে পারি, অর্থাৎ ভিটাকে আমরা ভেরিয়েবল হিসেবে রাখতে পারছি আর কি। ভিটাকে এই পাশে আমরা ভেরিয়েবল হিসেবে রাখছি। তাহলে এই ফর্মুলাটা আমরা এইদিকে একটু লিখে রাখি, কারণ এটা আমাদের লাগবে। কে সমান সমান পাইলাম কে জে ওয়ান মাইনাস ভি ডিভাইডেড বাই ভি এফ। একটু মনোযোগ দিয়ে শেখেন, কারণ এটা ইম্পর্টেন্ট বলেই আসলে এটাতে সময় দিচ্ছি, না হলে কোনো দরকার ছিল না। তো এখন আমরা আসি হচ্ছে কিউ সমান সমান, যেটা জানি কিউ সমান সমান না জানি কে ইন্টু ভি। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই কে এর মানটা বসানো, কারণ কে আমি রাখবো না। তাহলে কে এর মান কি পাইছিলাম আমরা, কে জে ওয়ান মাইনাস ভি ডিভাইডেড বাই ভি এফ। আচ্ছা, ইন্টু এই পাশে কি থাকলো আমাদের, ভি আছে, ভি থেকে গেল, তাই ভিটাকে এখন আমরা আগের মতো গুণ করে দিই। তাহলে কে জে এই ওয়ানের সাথে ভি গুণ করলে ভি হবে, মাইনাস ভির সাথে ভি গুণ করলে ভি স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে ভি এফ। তাহলে কিউ এর এখানে একটা সমীকরণ আমাদের আসলো, এটা আমি এখানে লিখে রাখি। তাহলে কিউ সমান সমান পাইলাম হচ্ছে কি কে জে ওয়ান মাইনাস, ওয়ান তো না এটা ভি, অর্থাৎ ভি মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই ভি এফ। তাহলে আমাদের এখানে দুইটা সমীকরণ চলে আসলো। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিব। প্রথম সিদ্ধান্তটা নিব, আমরা ধরি যে, আর আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এটাও প্যারাবোলিক কার্ভ হবে, হ্যাঁ, এটা স্ট্রেট কার্ভ হবে না। তো প্রথমে আমরা ভি এর মান জিরো বসাই। প্রথমে আমরা ভি এর মান জিরো বসাই, তো প্রথমে যদি আমি এই সমীকরণে ভি এর মান জিরো বসাই, তাহলে কিউ এখানে কে যে থাকলো, এখানে ভি এর মান জিরো মাইনাস এখানে জিরো, এখানে কি হচ্ছে ভি এফ, তার মানে এই টোটাল গুণফলটা কত হবে জিরো, অর্থাৎ কিউ সমান সমান জিরো। তাহলে আমাদের এখানে কি আসলো একটা কন্ডিশন, যখন আমি ভি এর মান জিরো বসাচ্ছি তখন কিউ এর মানটা আসতেছে কি আমাদের, কিউ এর মানটা আসতেছে জিরো। আচ্ছা, দুই নাম্বার কন্ডিশন আমরা যাব হচ্ছে, দুই নাম্বার কন্ডিশনে যাব আমরা ভি সমান সমান ভি এফ বসাবো। দুই নাম্বার কন্ডিশনটা যাচ্ছে, আমরা কি করব এখন, ভি সমান সমান ভি এফ বসাবো, অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি বলি, অর্থাৎ গাড়ি এই এই ভিএফটাকে কি বলছিলাম, বেসিক কন্ডিশন অর্থাৎ আইডিয়াল কন্ডিশন অনুসারে, আইডিয়াল কন্ডিশনে রাস্তার মধ্যে কোনো কিছু থাকা যাবে না, গাড়ি কি করবে ইচ্ছা মতো চলতে পারবে। তাইলে এখন ওই কন্ডিশন অনুসারে আমরা দেখি একটু, আমাদের যে সমীকরণটা এটা কি, কিউ সমান সমান কে জে ওয়ান মাইনাস, ওয়ান তো না এখানে ভি, ভি স্কোয়ার ডিভাইড বাই কি হচ্ছে আমাদের ভিএফ। তাহলে আমরা এখানে ভি এর পরিবর্তে ভিএফ মানটা বসাবো। তাহলে এখানে কে জে থাকলো, আচ্ছা এখানে হচ্ছে ভি এর জায়গায় ভিএফ হবে, মাইনাস এখানে কি হবে আমাদের ভিএফ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি আসছে আমাদের ভিএফ। তাহলে এখানে কে যে থাকলো ইন্টু এখানে ভিএফ স্কোয়ার ভি কাটে দিলে একটা ভিএফ থাকে, তাহলে ভিএফ মাইনাস কি হচ্ছে আমাদের ভিএফ, তার মানে এটা কি হয়ে যাচ্ছে জিরো, তার মানে কিউ এর মান জিরো। তার মানে দুই নাম্বার কন্ডিশন আসলো যে ভি সমান সমান, ভি সমান সমান যখন আমি ভিএফ ধরতেছি তখন কিউ এর মানটা আসতেছে জিরো। তাহলে আবার পাচ্ছি কি ভি সমান সমান ভিএফ ধরলে আমাদের কিউ এর মান আসতেছে জিরো। আর একটা কন্ডিশন আমরা অলরেডি দেখে আসছি, যে প্রথমে যখন প্রমাণ করতে যাই যে ম্যাক্সিমাম যদি আমি হচ্ছে, আমি যদি হচ্ছে ম্যাক্সিমাম আপনার ইয়াটা পেতে চাই, ট্রাফিক ক্যাপাসিটিটা, তখন আমাদের হচ্ছে ভি সমান সমান কি হতে হবে, ভিএফ বাই টু হতে হবে। তাহলে আমরা কি পাবো, কিউটা ম্যাক্স পাবো। এটা কন্ডিশন আমরা অলরেডি দেখে আসছি। তো এখন ওইটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কি করবো, গ্রাফটা অঙ্কন করব।
কন্ডিশনের উপর গ্রাফ অঙ্কন করি। আচ্ছা, এখানে যে কাজটা করছে ওরা, যে আমাদের হচ্ছে কিউটাকে এই পাশে রাখে আর ভিটাকে এই পাশে রাখে। আমি আগেই বলছিলাম আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার না, আমি যে দিকে যে কোনো দিকে আপনি ভি রাখতে পারবেন। তাহলে প্রথমে আমি কি দেখলাম, দেখেন আমার ভি যখন জিরো কিউও জিরো, তাহলে কোন পয়েন্টটাকে বোঝাচ্ছে? আমাদের এই পয়েন্টটা। এখানে তো দুইটাই জিরো, তাই না? এই পয়েন্টটাকে বোঝাচ্ছে। তারপর কি বলা হয়েছে আমাদের, যে আমাদের ভিএফ, ভি সমান সমান যখন ভিএফ অর্থাৎ যখন এখানে আসবে, তখনই কি হবে আমাদের, কিউটা জিরো হবে। তার মানে এখানে এই পয়েন্টে তো কিউ জিরো আমরা জানি। তার একটা কন্ডিশন কি বলছে, আরেকটা কন্ডিশন বলছে যখন ভিটা ভিএফ এর হাফ হবে, তখন কিউটা কি হবে আমাদের, ম্যাক্সিমাম হবে। তখন কিউটা কি হবে আমাদের, ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এই কন্ডিশন অনুসারে আমরা কি করবো, এটাকে জাস্ট যোগ করে দেন। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, কিউ ম্যাক্সটা পাচ্ছি। এই হচ্ছে এই কার্ভ গুলোর বিশেষ যে বিষয়গুলো মনে রাখার। কেন আমি এগুলা এত ডিটেলসে দেখাইলাম, কারণ রিসেন্ট বুয়েটের ম্যাক্সিমাম প্রশ্নগুলো যেগুলো আসে এরকম কার্ভ দেওয়া থাকে। হ্যাঁ, এরকম কার্ভ দেওয়া থাকে, এই কার্ভ অ্যানালাইসিস করে অঙ্ক করতে হয়। তো এরকম কার্ভের মধ্যে আমাদের ডাটা দেওয়া থাকতে পারে। ডাটা দেওয়া থাকলে আপনাকে অঙ্ক করতে হবে। এই ডাটাটা কিভাবে দেওয়া থাকতে পারে, খুবই সহজভাবে দেওয়া থাকতে পারে। সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ দিয়ে দিল, দেওয়ার পরে আপনাকে এখানে ভি এর যে মানটা সেটা, মানে ফ্রি ফ্লো স্পিডটা কত, 50 আপনাকে কেএমপিএস দিয়ে দিল। হ্যাঁ, 50 দিয়ে দিল। তা আমাদের এখানে এই এই 50 দেওয়ার পরেই আপনাকে কি বলছে, যে আপনি হচ্ছে কিউ ম্যাক্স বের করেন। আপনাকে বলা হয়েছে যে আপনি কিউ ম্যাক্সটা বের করেন। এই কিউ ম্যাক্স বের করার জন্য আপনার এখানে ডাটা, এগুলা দাগ টাগ দেওয়া থাকবে, এগুলা দাগ দেওয়া থাকবে আর কি। তো আপনি এখান থেকে প্রথমে, আপনি যদি কিউ ম্যাক্স বের করতে চান এই গ্রাফ থেকে, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে ভিটা বের বের করে নিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমামের জন্য ভিএফ ডিভাইড বাই টু, তাহলে 50 হলে কয়, 25 হয়। তো ধরেন যে 25 পয়েন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে 25 পয়েন্ট। তাহলে 25-এর করসপন্ডিং আপনি উপরে উঠবেন, উঠে তার করসপন্ডিং এইদিকে চলে যাবেন। আসার পর যেখানে কাট করবে, এই ভ্যালুটাই হচ্ছে কি মূলত আমাদের কিউ ম্যাক্স এর মান। আচ্ছা, এই গ্রাফটাই, এই গ্রাফটাই আবার পরীক্ষার মধ্যে কিভাবে, মানে এই গ্রাফটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন যে এইভাবে দেওয়া আছে, অর্থাৎ মানে এইভাবেই দেওয়া, ম্যাক্সিমাম জায়গায় এইভাবে দেওয়া আছে। তো এই পাশে আমাদের ভিএফ রাখছে, এই পাশে কিউ রাখছে। দেখে কি করছে, দেখে এইভাবে গ্রাফটা অঙ্কন করছে, যে এখানে হচ্ছে কিউ ম্যাক্সটাকে দেখানো হয়েছে আর কি, এই জিরোতে মিলবে। এইভাবে এইভাবে দেখাচ্ছে, এখানে হচ্ছে কিউ ম্যাক্স, এখানে ভি সমান সমান ভিএফ বাই টু। ঠিক আছে, এইভাবেও থাকতে পারে। যেভাবেই থাক না কেন, জিনিসটা একটাই। আপনি আসলে মানে আমাদের যে ফ্রি মিন স্পিডটা আছে, ফ্রি মিন স্পিডটাকে কোন এক্সিসে দেখাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি। এটার উপর ডিপেন্ড করে মূলত আপনাকে ফর্মুলাটাকে ডিসাইড করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল, এটা আমি শেষ করলাম আর কি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের পড়ার যে বিষয়গুলো আমরা যেখান থেকে আসলে সেদিন বাদ দিছিলাম সেখানে, আমরা এগুলো শেষ করছি। আচ্ছা, তা আমরা এখন এখানে যেটা পড়বো সেটা হচ্ছে অকুপেন্সি পড়বো। হ্যাঁ, অকুপেন্সি, অকুপেন্সি মানে হচ্ছে কি, এটা মূলত একটা টেস্ট আর কি। তো এই টেস্টের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে থাকে, থাকা মানে এখন যেহেতু থাকতেছে ওই জন্য এটাকে জাস্ট ইনক্লুড করা আর কিছুই না। তো এখানে কি মূলত এই টেস্ট করার জন্য কি করে, এরকম দুইটা রাডার থাকে রাস্তার মধ্যে। হ্যাঁ, অকুপেন্সি রাস্তার মধ্যে কতগুলো ভেহিকেল আছে এটা কাউন্ট করার জন্য একটা ডিটেক্টর থাকে, এগুলোকে ডিটেক্টর বলা হয় থাকে। হ্যাঁ, এই ডিটেক্টর গুলো থাকে, এই ডিটেক্টর গুলোর মাধ্যমে, যেমন একটা আমরা ম্যানুয়াল কাউন্ট করি, তো ম্যানুয়াল কাউন্ট না করে এখানে জাস্ট ট্রাফিকের সংখ্যাটা বের করার জন্য, কতগুলো রাস্তা দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে এই সংখ্যাটা বের করার জন্য মূলত হচ্ছে এই ডিটেক্টরের মাধ্যমে বের করা হয়ে থাকে। এখানে ধরেন যে আপনার হচ্ছে আলোর যে ওয়েভ গুলো আছে সেগুলো আসে থাকে, সেগুলো মূলত কি করে, এই এটাকে মেজার করে আর কি। কতগুলা গাড়ি গেল বা আসলো এগুলোকে মেজার করে। এই পাশেরটা এইদিকে যেটা হচ্ছে এই সাইডে চলে যাচ্ছে, ওই পাশে গাড়িগুলোকে মেজার করে, আর এইটা হচ্ছে এই পাশে যে গাড়িগুলো আসে সেটাকে মেজার করে। তো এখন আসি আমাদের এখানে যে ডিটেক্টরটা আছে, এই ডিটেক্টরটা গাড়িটাকে কখন কাউন্ট করতে পারবে, যখন এই গাড়িটার ফার্স্ট বাম্পারটা ঠিক এই আলোর মধ্যে আসবে তখন। এবং কি শেষ হবে কখন, এই গাড়িটা যখন পুরা পিছনে যে বাম্পার আছে একদম পার হয়ে চলে যাবে তখন। তার মানে আপনি এই জিনিসটা এখানে খেয়াল করেন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আর কি, যে ধরেন যে এইটা হচ্ছে আমাদের একটা পোস্ট, এইখানে ডিটেক্টরটা লাগানো। তো একটা গাড়ি এই পাশ দিয়ে পাস হয়ে যাচ্ছে, তো ডিটেক্টরটা কি করবে, প্রথমে এটাকে মার্ক করবে, এবং কি যখন গাড়িটা পার হয়ে চলে যাবে তখন এই পিছনেরটাকে মার্ক করবে।
আচ্ছা, এই গাড়িটার মোট ট্রাভেল ডিস্টেন্স কত হবে সেটা হচ্ছে কি, গাড়ির তো একটা নির্দিষ্ট লেন্থ আছে, পাশাপাশি কি এই পোস্টটার যে ওয়াইড আছে সেটাকেও তো সেটাকে কি পার হয়ে যাইতে হবে। তো ডিটেক্টরের যে ওয়াইড বা ডিটেক্টরের যে ডিস্টেন্সটা আছে সেটাকে ধরলাম হচ্ছে আমি ডি। অর্থাৎ ডিটেক্টরের জিনিসটা হচ্ছে এরকম, ধরেন যেটা একটা ডিটেক্টর। তো গাড়িটা হচ্ছে আমাদের এইখানে যখন আসবে তখন ডিটেক্টরটা কি করবে, গাড়িটাকে প্রথম মার্ক করবে। এখন এই গাড়িটা যদি এই পুরো রাস্তাটা পার হয়ে যেতে চায়, তাহলে এই গাড়িটাকে মোট হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ ডিটেক্টরটা যে কাউন্ট করবে গাড়িটাকে মোট কতটুকু ডিস্টেন্স তার ভিতরে সেটআপ দেওয়া আছে। কি কি সেটআপ দেওয়া আছে, একটা হচ্ছে কি এই ডিটেক্টরের যে ওয়াইডটা আছে সেটা, পাশাপাশি এই গাড়িটার যে লেনটা আছে সেটা। এখন এই গাড়িটা যদি ভেলোসিটি ইউ হয়, এই গাড়িটার ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে আমাদের এই ডিটেক্টরটাকে এই গাড়িটা পার হয়ে যেতে কতটুকু সময় লাগলো, কিভাবে পাবো সেটাকে, এল কে যদি আমি ডি দ্বারা যোগ করে ইউ দ্বারা ভাগ করি, তাহলে আমি এখান থেকে যে টাইম স্পেন্ড বাই দ্য ওয়ান ভিকেল, একটা ভিকেল কতটুকু টাইম স্পেন্ড করলো ওই ডিটেক্টরে সেটা আমরা অলরেডি পেয়ে যাব। এখন আমি যেহেতু একটা ডিটেক্টর এখানে বসাইছি, সেটা তো আর একটা ভিকেলের জন্য কাউন্ট করবে না, কি মাল্টিপল ভিকেলের জন্য কাউন্ট করবে। ধরেন আপনি কি করলেন, কোন একটা জায়গার মধ্যে চিন্তা করলেন যে আমি আজকে এখানে একটা ডিটেক্টর লাগাবো, আমি এখানে 5 ঘন্টার জন্য আমাদের যে ট্রাফিক আছে সেটা কাউন্ট করব। অর্থাৎ আপনার ধরেন যে এই 5 ঘন্টার মধ্যে আপনার পিকটা আপ ডাউন করে, সকালে ম্যাক্সিমাম পিক, আবার 5 ঘন্টা পর ম্যাক্সিমাম পিক হয়, মাঝখানে পিক কম থাকে। তো আপনি এটা কাউন্ট করতে চাচ্ছেন, ওভাবে আপনি টাইমটা সেট করছেন যে আমি আজকে সারাদিন এই সময়টাতে আমি পিক গুলো কাউন্ট করবো, তাহলে এখানে তো অসংখ্য গাড়ি চলে গেছে, এক একটা গাড়ির লেন্থ এক এক রকম হতে পারে, হ্যাঁ। কিন্তু ডিটা আমার কমন, ওই জন্য দেখেন মূলত এখানে কি লিখছে, সামেশন অফ এল প্লাস ডি ডিভাইডেড বাই ইউ লিখছে। তো এখানে চেঞ্জেবল কোনটা, গাড়ির লেনটা চেঞ্জ, কিন্তু ডিটেক্টরের যে ওয়াইটটা ছিল ডিটেক্টর ওয়াইটটা সবসময় সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এখন নিচে হচ্ছে অকুপেন্সি বের করার জন্য নিচে কি দ্বারা ভাগ করা হয়েছে, আমাদের টাইম দ্বারা ভাগ করছে। এই টাইমটা কি, এটা তো মূলত হচ্ছে আমাদের ধরেন যে 5 ঘন্টা 7 ঘন্টার জন্য আমি টেস্টটা করি, কিন্তু আমার তো অকুপেন্সি বা ভিকেল পার আওয়ার যদি আমি বের করতে চাই কতগুলো গাড়ি গেল ওখানে, বা কতটুকু একটা গাড়ি যেতে কত সময় লাগলো, এভারেজ টাইমও যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, পার আওয়ারে করে নিতে হবে। তো 5 ঘন্টা টেস্ট করছেন, তাহলে আপনি যদি 5 দ্বারা ভাগ করে দেন, তাহলে পার আওয়ারে কি ধরনের আমার ওখানে গাড়ি ট্রাভেল করে গেল সেটা আপনি এখান থেকে কাউন্ট করে বের করতে পারবেন, যে প্রতি ঘন্টায় রাস্তা দিয়ে কতগুলো গাড়ি গেছে, ওই ডিটেক্টর থেকে আপনাকে এভাবে ম্যানুয়ালি ফাইন্ড করে বের করে নিতে হবে। তো এইটা হচ্ছে মূলত অকুপেন্সি বলা হয়ে থাকে। তো এই অকুপেন্সির সাথে আবার ডেনসিটির একটা রিলেশন আছে, যে সেটা একটু মাথায় রাখবেন, এই এই সেম ফর্মুলায়। তো এখানে জাস্ট চলে আসতেছে কি, আমাদের একটা নতুন টার্ম আছে, সেটা যে ডেনসিটি, রিলেশনশিপ বিটুইন দ্য অকুপেন্সি এন্ড ডেনসিটি। অর্থাৎ আগের মতোই আমাদের এখানে মূলত গাড়ির যে ইয়ার সরি কি বল ডিটেক্টরের যে ওয়াইডটা আছে, ডিটেক্টরের ওয়াইডটা রিলেশনটা, এটা প্রমাণটা বড় নিয়ে আসা হয় না আর কি। তো এইটা ঠিক আছে এই পর্যন্ত, এল ডিভাইডেড বাই ইউ, অর্থাৎ গাড়ির নিজের ওয়াইডটা অতিক্রম করতে কি কোন রকম কতটুকু সময় রাখবে। আর এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি, আমাদের ডিটেক্টরের ওয়াইডের সাথে ডেনসিটিটাকে গুণ করা হয়েছে। হ্যাঁ, এইটা গুণ করে মূলত আমাদের অকুপেন্সি, রাস্তার মধ্যে অকুপেন্সি কত সেটা আমাদের বের করা যায়। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যদি আমাদের গাড়ির লেন্থ গুলা সমান হয়, গাড়ির লেন্থ গুলা সমান হয়, গাড়ির লেন্থ গুলো যদি ভিন্ন ভিন্ন না হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে, তখন আর এখানে ইউটার দরকার নাই, জাস্ট আমরা কি করব, এই তিনটাকে গুণ করে দেবো। এই গুণ করে দিলে মূলত আমরা কি পাবো, এখান থেকে অকুপেন্সিটা পেয়ে যাবো, গাড়ির অকুপেন্সি যেটা আছে এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো আমাদের এই দুইটা অকুপেন্সি যে দুইটা তিনটা সূত্র আছে, এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে, যেহেতু একটু প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত আর কি। তো এই দুইটার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক আছে, এগুলোর সাথে আমি অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে কি বলছে, যে আমাদের এখানে কলাম 1 2 3 অফ দ্য টেবিল গিভেন ডাটা অবটেন অন এ ভেহিকেল অন এ লেন traversing a direction zone as recorded by the presence detector, যে প্রেজেন্স ডিটেক্টরটা আছে এই ডাটাগুলো সে কি করলো, রেকর্ড করলো। ইফ দ্য লেন্থ অফ দ্য ডিটেক্টর হচ্ছে 1.8 মিটার, ডিটেক্টর লেন্থ যদি 1.8 মিটার হয়ে থাকে, তাহলে ডিটারমাইন দ্য ডেন্সিটি অন দ্য লেন উইদাউট অ্যাসিউমিং দ্যাট দ্য লেন্থ অফ দ্য ভেহিকেল আর নট সেম। তো প্রথমে আমাকে যেটা করতে বলছে, যে ভেহিকেলের লেন্থ গুলো সেম সেম মনে না করতে বলছে, যদি সেম যদি মনে না করি তাহলে কিন্তু আমাদের এল আই ডিভাইডেড বাই ইউ আর সমীকরণ যেটা আছে, অর্থাৎ গাড়িটা নিজের ওয়াইডটা পার করতে কতটুকু সময় নেয় সেটা আমাদের বের করে নিতে হবে। তো ওইটা কনসিডার করতে বলছে। দ্বিতীয়ত যেটা কি করতে বলছে, গাড়ির লেন্থ গুলা অ্যাপ্রক্সিমেটলি সেম চিন্তা করতে বলছে, চিন্তা করলে আমাদের এখানে ডেন্সিটিটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো অকুপেন্সি সমান সমান আমরা কি জানি, যে টোটাল টাইম, কি বলছে, টোটাল টাইম ভিকেল আর অন দা ডিটেক্টর, অর্থাৎ ডিটেক্টরে কতক্ষণ ধরে মূলত হচ্ছে ডিরেক্টর কতক্ষণ ধরে ওই গাড়িগুলোকে কাউন্ট করছে সেই টাইমটা। আর 2 নাম্বারটা হচ্ছে অবজার্ভ টাইম, অর্থাৎ আপনি কত ঘন্টা ধরে এই টেস্টটা করতে চাইছেন আগে, আপনার অবজার্ভ টাইমটা হচ্ছে কত সেটা মূলত আমাদের এখানে আসতেছে।
তো এখন আসেন, আমরা প্রথমে এটাতে ভিকেল নাম্বার গুলো দেওয়া আছে, ভিকেল নাম্বার দেওয়া আছে, আর এখানে ভিকেল লেন গুলো, ইন্ডিভিজুয়াল ভিকেল লেন দেওয়া আছে। আমরা এখানে এভারেজটা, এই টোটালটা বের করছি আর কি। আর এখানে হেডওয়ে টাইম দেওয়া আছে, হেডওয়ে টাইম সবগুলা যোগ করলে মোট কতক্ষণ আমি অবজার্ভ করছি সেটা আমি পেয়ে যাচ্ছি। তারপর এখানে বলা হয়েছে স্পিডটা দেওয়া আছে, ভিকেল স্পিডটা এগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, 1 2 3 4 কলাম দেওয়া থাকবে। তাহলে এখন আপনাদের প্রথমে যেটা বের করতে হবে, টাইম ভিকেল, টাইম ভিকেল স্পেন ইন দা ডিটেক্টর জোন, অর্থাৎ ডিটেক্টর জোনের যে যতটুকু টাইম খরচ করে ডিটেক্টর জোনটা পার হওয়ার জন্য, অর্থাৎ ডিটেক্টর জোনটা পার হওয়ার জন্য গাড়িটা যে টাইমটা খরচ করে বা যে টাইমটা লস করে, সেটা প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে। দেখেন, প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে বিভিন্ন গাড়ি ওই ডিটেক্টরটাকে পার হতে কতটুকু সময় লাগাইছে সেটা এখানে দেওয়া আছে। আর এল বাই আমার গাড়ির লেন জানা আছে, আমার গাড়ির ভেলোসিটি জানা আছে, এটুকু আমাকে কি করতে হবে, বের করে নিতে হবে। এটুকু আমাকে বের করে নিতে হবে। অথবা আরেকটা প্রসেস আছে যে আপনার এই কলামটা দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আপনার ডিটেক্টরের লেন্থ বলে দেওয়া আছে। তাহলে আপনি এই যে ভেলোসিটি গুলো দেওয়া আছে, এই ভেলোসিটি দিয়ে ভাগ করলে কিন্তু আপনি এইটাও পেয়ে যাবেন। অর্থাৎ 1.8 কে প্রতি ক্ষেত্রে এর ভেলোসিটি দেবে, গাড়ির যে ভেলোসিটি আছে সেটা দিয়ে ভাগ করলে এই ডাটাগুলো পাবে। প্রশ্নে ডিটেক্টরকে পার হওয়ার জন্য কত সময় লাগে সেটা দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ওই লেন্থ যেহেতু ডিটেক্টরে দেওয়া আছে, তাহলে আপনি এখানে জাস্ট কি করবেন, 1.8 কে শুধু এর যে ভ্যালোসিটি গুলো আছে বিভিন্ন ভেহিকেলের, সেই ভ্যালোসিটি গুলো দিয়ে গুণ করে করে আপনাকে কি করতে হবে, বের করে নিতে হবে। তাই আমি এই টাইমটা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, নাই, আসবে মনে হয় আজকে, কি জানি ফোন দিব না কেন? কালকেও ছিল না। ওনার মিল সকালে আমি নিছিলাম, কথা বলে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এই ডাটাটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা কি করব, জাস্ট আমাদের প্রথমে হচ্ছে অকুপেন্সি বলতে কি বলতেছিলাম, অকুপেন্সি বলতে আমরা কি বুঝি, যে ডিটেক্টরে কতক্ষণ ধরে টাইমে আমাদের গাড়িগুলো কাউন্ট করছে, ডিটেক্টর কতক্ষণ কাউন্ট করছে। তো ডিটেক্টর কাউন্টের ডাটাটা হচ্ছে এই যে এটা, কতক্ষণ ধরে বা ডিটেক্টরটা অতিক্রম করতে এতটুকু সময় লাগছে গাড়িটার। আর আমাদের হচ্ছে মূলত টোটাল অবজার্ভ টাইম, টোটাল অবজার্ভ করছি কত সেকেন্ড, আমরা 60 সেকেন্ড ভাগ করলাম, তাহলে এখান থেকে আমরা অকুপেন্সিটা পাই। তো অকুপেন্সি আমি এখানে পেয়ে গেলাম, অকুপেন্সি এখানে বসাবো 1/t, 60 সেকেন্ড আমরা কাউন্ট করছি। এল, এটার মান আমার জানা আছে, এই যে যোগফল কত সেটা জানা আছে। প্লাস ডি, ডি এর মানটাও আমাদের, ডি বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, এখানে লেন্থটা বোঝাচ্ছে আর কি, ওই যে ডিরেক্টরের লেন্থ। ডিরেক্টর লেন্থ আমি এখানে বসাই দিলাম। আর কে কে হচ্ছে কত, আমাদের ডেনসিটি বের করতে হবে, তো সব জানা আছে, বসাই দিলে আমাদের ডেনসিটি কি হবে, ইজিলি চলে আসবে আর কি। আর এখন বলছে যে যদি লেন্থ সেম হয়, তো লেন্থ সেম হলে অকুপেন্সি বের করার সূত্রটা আমি এটা বললাম, যে 2 নম্বর যে সূত্রটা আছে সেটা অকুপেন্সি লেন্থ বের করার সূত্র। এটা ব্যবহার করতে হবে, 3টা গুণ করে দিতে হবে। তো গুণ করে দিয়ে জাস্ট ভাগ করে দিলেই মূলত কি হয়ে যাবে, আমাদের এখান থেকে ডেনসিটিটা কত সেটা চলে আসবে আর কি। পার মিটারে আসবে, সেটাকে কিলোমিটার পার আওয়ারে আপনারা বানাই নেবেন 1000 দ্বারা গুণ করে। এটা হচ্ছে অকুপেন্সির যে ফর্মুলা দিয়ে অঙ্ক। আহ, এই হচ্ছে ছোটখাটো আর কি, এটা এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বা বুঝার মতো টপিক আর কি, এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আর কি। এটা আসলে একদম নতুন পড়া এটা। অনেকে হয়তো পড়ছেন, অনেকে আবার নাও পড়তে পারেন। তো এইটা মূলত আমাদের ইন্টারসেকশনে যে ডিলে হয়, এই ইন্টারসেকশনের ডিলেটা বের করার জন্য মূলত এই ধরনের ক্যালকুলেশন গুলা করা হয়ে থাকে। তার আগে আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখন পর্যন্ত যা পড়াইলাম এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। দেন হচ্ছে আমরা পরের এই টপিকটাতে যাচ্ছি, কারণ এটাতে গেলে আবার ধরেন অন্য কিছুতে মাথা দিলে সমস্যা আর কি। এই পর্যন্ত বুঝতে পারছি না সব? চুপ করে আছেন, তার মানে বুঝছেন আর কি, আপনারা অনেক মেধাবী। আচ্ছা, মাইক্রোস্কোপিক ক্যারেক্টারাইটিস যে পড়ছিলাম তার মধ্যে আমরা মূলত এখানে যেটা ডিসকাসে এখন আসবো, যে একটা ইন্টারসেকশনে যখন গাড়িগুলো আসে, তখন এই ইন্টারসেকশনে বিভিন্ন ধরনের সিগন্যাল থাকার কারণে মূলত একটা সময় গিয়ে গাড়ি কি হয়ে যায়, থেমে যায়, অর্থাৎ তার ফ্লো জিরো হয়ে যায়। তো যখন ফ্লো জিরো হয়ে যায় তখন কি করতে থাকে, এই গাড়িগুলো একটা আরেকটার পিছনে এভাবে লাইনে দাঁড়াইতে থাকে, লাইনে দাঁড়াইতে থাকে। তো এই যে লাইনে দাঁড়ানো থাকে এটাকে বলা হয় কিউ, অর্থাৎ সারি।
এরকম একটা সারি হয়ে থাকে। তো এই সারি যে হয় এবং এখানে যে দাঁড়ায়, তো আমরা সাধারণত আইডিয়াল কন্ডিশন অনুসারে জানতাম যে রাস্তার মধ্যে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকা যাবে না। কিন্তু এখানে সিগন্যাল থাকার কারণে এই গাড়ির তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সময় লাগার কথা ছিল 3 ঘন্টা, কিন্তু তার সাথে আরো 40 মিনিট বেশি লাগলো। এই 40 মিনিটে কোথা থেকে আসলো? এটাকে বলা হয় যে ডিলে টাইম। কেন ডিলে হইলো? আমরা ডিলেটা পড়ছিলাম দুই প্রকারের, একটা হচ্ছে কন্ডিশনাল ডিলে, আর একটা পড়ছিলাম ফিক্সড ডিলে। তো এই যে সিগন্যালটা, এটা হচ্ছে কি ফিক্সড ডিলে, এটা হবেই। রাস্তার মধ্যে গেলে ইন্টারসেকশন পড়লে যদি সেখানে ট্রাফিক সিগন্যালের প্রসেস থাকে তাহলে এই ফিক্সড ডিলেটা হবেই। তো এখন এই যে ফিক্সড এই যে ডিলেটা হলো, তাহলে এই যে গাড়িগুলো আছে এক একটা গাড়ি অন অ্যান অ্যাভারেজ কতটুকু সময় করে রাস্তায় এই ইন্টারসেকশনের জন্য ডিলে করলো, অ্যাভারেজে কতটুকু সময় ওই গাড়িটা ইন্টারসেকশনে ডিলে করলো, সেই জিনিসটাই মূলত আমাদের কাউন্ট করে বের করতে হয়। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এটা একটা ডিলে স্টাডির মধ্যে চলে আসে আর কি। যে ডিলে বলতে হচ্ছে কি মানে মূলত আমাদের বলছে the time of vehicle is stopped in a queue while the waiting to the passes through a signalized intersection। অর্থাৎ যখন গাড়িগুলো কি হয়ে যায়, থেমে যায় একটা কিউ, একটা লাইনে বা একটা সারিতে, কখন থামবে সেটা যখন একটা সিগন্যালাইজ ইন্টারসেকশন হবে, তখন এই ধরনের আমাদের মূলত ডিলেটা হয়ে থাকে। তো এই ডিলেটা আমাদের বের করাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর 2 নম্বরটা হচ্ছে কিউ এর লেনটা কত হয় সেটা আমাদের মাঝে মাঝে বের করতে বলি। তো কিউ এর লেনটা আমরা সাধারণত শক ওয়েভ থেকে কিভাবে বের করে সেটা আমরা অলরেডি জানি, এবং কি আমরা গত ক্লাসে এটা দেখছিলাম। তো আমি এটা এইভাবে বলছিলাম যে ধরেন যে এটা একটা রাস্তা, এটা একটা ইন্টারসেকশন, এখানে এরকম করে কিছু গাড়ি দাঁড়ায় আছে, এখানে কিছু গাড়ি দাঁড়ায় আছে। তো এখানে যে ইন্টারসেকশনটা আছে এখানে কি একটা রেড বাতি জ্বালানো চলছে বলে তো এই ঘটনাটা ঘটছে। তো ধরেন যে এখানে একটা কি হয়েছে, কিউ হয়ে গেছে, একটা লেন্থ তৈরি হয়ে গেছে, এটা এর লেন্থ। আমাদের এই লাইনটাই বের করতে বলে। তো এই লাইনটা বের করতে যদি বলে তাহলে আমাদের সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, S × V × T। অর্থাৎ বেগের সাথে যখন আমরা সরণ গুণ করব তখন আমরা কি, সরি, বেগের সাথে যখন টাইম গুণ করবো তখন কি পাবো আমরা, সরণ বা দূরত্ব পাবো। হ্যাঁ, একই ভাবে আমাদের এখানে হচ্ছে লেনটা দরকার, যে কতটুকু কি হলো। এখন এই লেনটা তৈরি হবে কোন টাইমের উপর ডিপেন্ড করে? টাইমটা হচ্ছে আমাদের, এটা রেড সিগন্যালটা কতক্ষণ ছিল। রেড সিগন্যাল কি 15 সেকেন্ড ছিল নাকি 20 সেকেন্ড ছিল? যত সেকেন্ড যত বেশি সময় ধরে রেড সিগন্যাল থাকবে তত বেশি কি কিউটা বড় হতে থাকবে। যেমন আমাদের এখানে যারা কারওয়ান বাজার দিয়ে যাতায়াত করেন তারা জানেন যে আমাদের এখানে আছে রেড সিগন্যাল দ্বারা হচ্ছে 360 সেকেন্ড। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে 360, মাঝে মাঝে দেখি যে 400 সেকেন্ড পর্যন্ত কি করে আমাদের সিগন্যালে আটকে যায়। তো 400 সেকেন্ড যদি একটা সিগন্যালে আটকে, 400 সেকেন্ড বা 360, যদি 6 6 36, মানে 6 মিনিট একটা লাইনে দাঁড়ায়, 6 মিনিটে কতগুলা গাড়ি এখানে দাঁড়াবে? দেখবেন যে অলরেডি 500 মিটার পার হয়ে গেছে কিউ লেন। তো এই কিউ লেনটা বের করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে শক ভেলোসিটি। তো শকটা আমরা বলছিলাম, শক ওয়েভের শকটা আমরা বলছিলাম যে তিন ভাবে হয়। একটা হচ্ছে পজিটিভ শক হয়, একটা নেগেটিভ শক হয়, একটা স্টেশনারি শক। তো মূলত আমাদের পজিটিভ শকের জন্য মূলত আমাদের কি হয়, ব্যাকওয়ার্ড, পজিটিভ শকের জন্য মূলত কি হয়, আমাদের ব্যাকওয়ার্ড ফ্লোটার সৃষ্টি হয়। তো পজিটিভ শক যখন চলে আসবে তখন আমরা কি করব, এই পজিটিভ শক ওয়েভের যে ভেলোসিটি আছে সেটা বের করব। বের করে এখানকার যে টাইমটা আছে সেই টাইমটার সাথে যদি গুণ করি, অর্থাৎ রেড টাইম যেটা আছে রেড টাইমের সাথে যদি আমরা গুণ করে দিই, তাহলে এই কিউটার লেন্থ কত হবে সেই লেন্থটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা, যে শক ওয়েভ ভেলোসিটি বলতে কি বুঝি, মূলত হচ্ছে ধরেন যে এইখানে একটা গাড়ি দাঁড়ায় আছে, এর পিছনে যে গাড়িটা আসবে সে কিন্তু একটা ভেলোসিটিতে আসছে, আসে কি দেখে কি করবে, দাঁড়াবে না? তো সে কি করবে, একটা নির্দিষ্ট ভ্যালোসিটি নিয়ে কিন্তু দাঁড়াবে। মানে ভ্যালোসিটি কমায় কমায় আস্তে আস্তে দাঁড়াবে, মানে কি, সে তার যখনই তাকে দেখলো তখনই তার ভ্যালোসিটিটা কমাইতে থাকবে। এই যে যে রেটে কমতেছে, এক কথা আমরা মন্দন বুঝি না, অর্থাৎ যে রেটে কমতে থাকে ভ্যালোসিটি গুলা, এইটাকে মূলত শক ওয়েভ ভ্যালোসিটি বলা হয়ে থাকে। তো এখন এর পিছনে কেউ আসলে কি করবে, ওই ওই রেটে কমায় এর পিছনে দাঁড়াবে, এর এর পিছনে কেউ আসলে ওই রেটে দাঁড়ায় এর পিছনে দাঁড়াবে। তো এইভাবেই তো মূলত হচ্ছে আমাদের কিউটা তৈরি হয় আর কি। তো ওই জন্য আমাদের ওই শক ওয়েভ ভেলোসিটি দিয়ে টাইম দিয়ে গুণ করলে মূলত আমাদের লাইনটা পিছনে কতটুকু বাড়তেছে, কারণ সবাই একই ভাবে বাড়াবে লাইনটা, হ্যাঁ, একই সিস্টেমে বাড়াবে। তো ওই একই রুলসে যেহেতু বাড়ায় সেই জন্য আমাদের কি করা হয়,
মূলত ওই শক ওয়েভ ভেলোসিটি যেটা আছে ওটার সাথে টাইমটা গুণ করলেই মূলত আমাদের কি চলে আসে, কিউটা চলে আসে। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডিলেটা কত সেটা আমরা বের করবো। এই ডিলেটা বের করতে হলে আমাদের একটা গ্রাফ বা একটা জিনিস আগে খুব ভালো করে আমাদের বুঝতে হবে। আমি গ্রাফটা দেখি, বোঝানোর চেষ্টা করি কতটুকু পারি। মূলত ধরেন যে এটা একটা কোনো ট্রাফিক সিগন্যাল আর কি। ট্রাফিক সিগন্যালের একটা অবস্থা, মানে এখানে একটা ট্রাফিক সিগন্যাল আছে। এখানে রেড বাতি জ্বলবে, আবার কি হবে, গ্রিন হবে। হ্যাঁ, রেড জ্বলবে আবার গ্রিন হবে। যদি রেড জ্বলে তখন কি হবে, পিছনে কিউস তৈরি হবে। আবার যখন গ্রিন চলবে তখন এখান থেকে ডিপার্চার হয়ে যাবে, অর্থাৎ গাড়িগুলো কি বের হয়ে যাবে। তো এই যে গাড়ি যেগুলো অ্যারাইভেল হচ্ছে এই যে সেকশনে, অর্থাৎ আমাদের যে সেকশনটা দেওয়া আছে, এই সেকশনে যে গাড়িগুলো অ্যারাইভেল হচ্ছে সেই গাড়িগুলোর কিউমুলেটিভ গুলো যদি আমি যোগ করতে থাকি, পাশাপাশি যেই গাড়িগুলো এখান থেকে আউট হয়ে যাচ্ছে তাদের কিউমুলেটিভ গুলো যদি যোগ করি, তাহলে আমাদের এখানে দেখেন আমাদের একটা গ্রাফ তৈরি হবে। সেটা হচ্ছে এই পাশে যদি আমি টাইম নেই, আর এই পাশে যে ডাটাগুলো আছে সেটা হচ্ছে কি আমাদের কিউমুলেটিভ অ্যারাইভেল, কিউমুলেটিভ ভেহিকেল অ্যারাইভেল অথবা ডিপার্চার। যে কোনো একটা ডাটা আমরা এই পাশে বসাবো, অ্যারাইভেল বসাবো অথবা ডিপার্চার বসাবো। যদি বসাই তাহলে মূলত আমাদের গ্রাফ যেটা হয় সেটা এরকম গ্রাফটা হয়। যদি আমি নর্মাল গ্রাফে আঁকাই, এরকম 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 কিছু একটা graph। তো এইখানে ধরেন আমরা আমাদের যে সিগন্যাল আছে, সিগন্যালের ক্ষেত্রে যখন আমরা পড়তে যাই তখন আমরা দেখি রাস্তার মধ্যে তিন ধরনের সিগন্যাল থাকে। তিন ধরনের সিগন্যাল থাকে। একটাকে বলি হচ্ছে আমরা গ্রিন টাইম, একটাকে বলি হচ্ছে আমরা অ্যাম্বার বা ইয়েলো টাইম, আর একটাকে বলি হচ্ছে আমরা রেড টাইম। তো এই ডিলেটা বের করার সময় এই গ্রিন টাইমটাকে কনসিডার করা হয় না, এটাকে অলমোস্ট জিরো ধরা হয়। তার মানে এখন এই রোড সেকশনে মূলত যে দুইটা টাইম কাজ করতেছে সেটা হচ্ছে শুধু একটা গ্রিন টাইম কাজ করবে আর একটা হচ্ছে রেড টাইম কাজ করবে। রেড টাইমে কি হবে, কিউ বাড়বে অর্থাৎ লাইনটা বাড়তে থাকবে। আর গ্রিন টাইমে কি হবে, গাড়িগুলা আমাদের যে জোন আছে অর্থাৎ কিউ জোন থেকে বের হয়ে চলে যাবে। ওই কন্ডিশন অনুসারে আমি রাস্তাটাকে জাস্ট ভাগ করি। তো ধরেন যে এখান থেকে এই টাইমটা হচ্ছে আমাদের রেড টাইম, এটা রেড টাইম। এই টাইমটা হচ্ছে আমাদের গ্রিন টাইম, গ্রিন টাইম শেষে আবার কি হবে, রেড টাইম শুরু হবে। আবার কি হবে, আমাদের গ্রিন টাইম শুরু হবে। তো এইভাবে আরো চলতে থাকবে আর কি, আবার রেড টাইম হবে আবার গ্রিন টাইম হবে, এভাবে চলতে থাকবে। এখন যখনই রাস্তার মধ্যে রেড টাইম আসবে, যখনই রাস্তার মধ্যে রেড টাইম আসবে তখনই হবে কি, কিউটা বাড়তে থাকবে। অর্থাৎ এখানে কি হবে, গাড়ির অ্যারাইভেল হতে থাকবে, গাড়ি আসতে থাকবে, অ্যারাইভেল হতে থাকবে। তো ধরলাম যে এই টাইমটা হচ্ছে আমাদের মূলত রেড টাইম। তার মানে এই রেড টাইমে কি হয়েছে, এই যে কিউ বাড়ে গেছে, লাইন বেড়ে গেছে। তো এখন জাস্ট আমি এই পয়েন্ট গুলাকে কানেক্ট করি, তার মানে এই পর্যন্ত গাড়ির কোনো মুভমেন্ট হবে না, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত গাড়ির কোনো মুভমেন্ট হবে না। এই জায়গাটাতে গাড়ির কোনো মুভমেন্ট হবে না। এই গাড়িটা এখানে কি হবে, শুধু গাড়িগুলো আসে জমা হবে। এখানে গাড়িগুলো আসে জমা হবে। তো যদি গাড়িগুলো এখানে আসে জমা হয় তাহলে এটাকে আমরা বলবো অ্যারাইভেল। অ্যারাইভেল কি ধরনের অ্যারাইভেল, আমরা ধরবো এটা হচ্ছে ইউনিফর্ম। এটা হচ্ছে ইউনিফর্ম অ্যারাইভেল। ঠিক আছে। আচ্ছা, এখন রেড টাইম শেষ হয়ে গেল। রেড টাইম শেষ হওয়ার পর পরে কি হবে, আমাদের গ্রিন টাইম চালু হবে। অর্থাৎ গ্রিন টাইম যখনই চালু হবে তখন এই গাড়িগুলো কি হবে, কিউ থেকে বের হয়ে চলে যাবে। কিউ থেকে বের হয়ে চলে যাবে মানে অপোজিট দিকে চলে যাবে। তার মানে এখান থেকে গাড়িগুলো কি হয়ে গেল, চলে গেল। এখান থেকে গাড়িগুলো বের হয়ে চলে গেল। তার মানে এখন এই যে লাইনটা এটা হচ্ছে কি আমাদের, যেহেতু গাড়িগুলো এখান থেকে বের হয়ে চলে গেল তাহলে এটা হচ্ছে আমাদের ডিপার্চার লাইন। এটা হচ্ছে ডিপার্চার লাইন। আচ্ছা, আবার কি হলো, রেড টাইম হওয়ার পর পরে আবার এই গ্রিন টাইম শেষ হওয়ার পরে পরে আবার কি হলো, আমাদের এখানে রেড টাইম শুরু হয়ে গেল। গ্রিন টাইম পার হওয়ার পর পরে আমাদের আবার কি হয়ে গেল, এখানে রেড টাইম শুরু হয়ে গেল। আচ্ছা, যখন রেড টাইম শুরু হবে তখন কি হবে, আবার গাড়ি এখানে জমা হতে থাকবে। গাড়ি এখানে জমা হতে থাকবে, তাহলে এটা হচ্ছে কি, এই কিউতে আবার গাড়ি জমা হতে থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যারাইভেল। আবার যখনই আমাদের কি হয়ে যাবে, রেড টাইম থেকে আবার গ্রিন টাইম চালু হয়ে যাবে, আবার যখন এই পাশে গ্রিন টাইম চালু হয়ে যাবে তখন কি হবে, আবার গাড়িগুলো এখান থেকে চলে যাবে। তো এইখানে দেখেন, এই রেড টাইমের এবং গ্রিন টাইমের মাঝখানে আমি যদি এই পয়েন্ট গুলাকে যোগ করি, ধরেন যে আমি
এই পয়েন্টটাকে এখান থেকে এটা যোগ করলাম, আর এটা ধরুন যে অলমোস্ট এরকম। তার মানে এই যে জায়গাটাতে আছে, এই জায়গাটাতে অ্যাভারেজ কি করতেছে, গাড়িগুলো টাইম নষ্ট করতেছে, আর বাকি সময়টাতে হচ্ছে কি গাড়িগুলো ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। তো এই ডিলে টাইমটাই মূলত আমাদের পরীক্ষায় বের করতে বলে, যে আসলে আমাদের গাড়ি যে রাস্তায় যে গাড়িগুলো ছিল, এই গাড়িগুলো এভারেজে কতটুকু টাইম লস করে সেই টাইমটা আমাদের বের করতে বলে। হ্যাঁ, এই টাইমটা হচ্ছে মূলত আমাদের বের করার কাজ। এটা হচ্ছে মূলত একদম বেসিক কথাবার্তা। এখন আমরা এখান থেকে মূল যেটা যেভাবে অঙ্ক থাকে বা যে প্রশ্নগুলো আমাদের হওয়ার মতো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, এখানে জাস্ট অ্যাম্বার টাইমটা দেখাইছে, কিন্তু আমরা আসলে এখানে অ্যাম্বার টাইমটা কনসিডার করি না, মূলত গ্রিন টাইমটা। অ্যাম্বার টাইমে তো গাড়ির মুভমেন্ট হয়। তো এখন এখানে ধরেন এই পাশে কি ধরছে, কিউমুলেটিভ, যে হচ্ছে আমাদের কিউমুলেটিভ নাম্বার অফ ভেহিকেল, যেটা কিছু অ্যারাইভেল হতে পারে বা অ্যারাইভেল অর ডিপার্চার যেটা হচ্ছে, সেগুলো ডাটা আমরা এই এক্সিসে দেখাবো। আর এই পাশে আমাদের যে সাইকেল টাইমটা আছে সেই সাইকেল টাইম দেখাবো। সাইকেল টাইম সমান সমান আমি বললাম যে তিনটা জিনিস, একটা অ্যাম্বার টাইম, একটা গ্রিন টাইম, আর একটা হচ্ছে কি আমাদের রেড টাইম। তো এখন এই যে লাইনটা আছে, একটা লাইন, এই লাইনটাকে আমরা বলতেছি অ্যারাইভেল কার্ভ। আর এই যে লাইনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিপার্চার কার্ভ। তো এখন দেখেন, যদি রাস্তার মধ্যে যতগুলো গাড়ি আসলো, ধরেন যে রাস্তার মধ্যে 20টা গাড়ি আসলো 30 সেকেন্ড ধরে, আমাদের রেড লাইট জোন 30 সেকেন্ড ছিল, আবার আপনি কি করলেন, গ্রিন টাইম দিয়ে দিলেন 30 সেকেন্ড। ওই 30 সেকেন্ডের মধ্যে ধরেন যে যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো আবার ডিপার্চার হয়ে বের হয়ে চলে গেল। এতে যদি গাড়িগুলো বের হয়ে চলে যায়, তাহলে রাস্তার মধ্যে তখন কি হবে, অর্থাৎ এই রেড জোন এবং গ্রিন জোনের মাঝামাঝি, যে রেড জোন থেকে যখন গ্রিন জোন হয়ে গেল, আবার গ্রিন জোন থেকে আবার যখন রেড জোন হবে, তার আগে এখানে যে কিউ ছিল, কিউ ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ এখানে এজ ইউজুয়ালি অ্যাভারেজ ডিলে হয়েছে, কিন্তু অতিরিক্ত কোনো ডিলে আসে নাই। অতিরিক্ত ডিলে বলতে কিরকম, আচ্ছা এটা আমরা দেখতেছি পরে, আগে এটা বুঝি যে আমাদের এখানে কিউটা যে ছিল, কিউটা মূলত হচ্ছে খুব দ্রুত বের হয়ে যেতে পারছে, কারণ এখানে 20টা গাড়ি ছিল, যখন গ্রিন হয়েছে 20টা গাড়ি বের হয়ে যেতে চাইছে। তার মানে এই 20টা গাড়ির আর ওই যে মানে হচ্ছে রেড জোনের জন্য যতটুকু দাঁড়ানোর কথা শুধু ততটুকুই দাঁড়াইছে, আর এডিশনালি তার কোনো ধরনের ওয়েট করতে হয় নাই আর কি। তো এইখানে এই জায়গাটা থেকে বা এই ঘটনাটাকে বলা হয় যে অ্যারাইভেল। অ্যারাইভেলের জন্য যে ডাটা পাবো, অ্যারাইভেল কার্ভের ডাটা ইকুয়াল টু হচ্ছে ডিপার্চার কার্ভের ডাটা, দুইটা হবে সমান। আর দুইটা যখন সমান কনসিডার করব, তখন ধরবো যে আমাদের রাস্তার মধ্যে রেড জোনের কারণে যে পরিমাণে কিউ হয়েছে, গ্রিন জোন হওয়ার পরেই সাথে সাথে আমাদের কি হয়ে গেছে, ওই কিউটা রাস্তা থেকে বের হয়ে গেছে। তার মানে এটা সমান সমান আছে, অ্যাডিশনাল কোনো ডিলে আসতেছে না। শুধু ওই 30 সেকেন্ড দাঁড়ায় থাকার কারণে গাড়িগুলো যে ডিলেটা হয়েছে সেই ডিলেটাই আমাদের কনসিডারেশনে আসতেছে। আর এইটার ক্ষেত্রে যে ডিলেটা আমরা পাচ্ছি, সেই ডিলেটা কোথা থেকে পাচ্ছি আমরা, এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি ওই গাড়ির ডিলে। এই অংশটুকু হচ্ছে ওই গাড়ির ডিলে, কতটুকু ডিলে করছে, আর এই জায়গাটা থেকে আমাদের কি হয়ে গেছে, ডিপার্চার হয়ে সে চলে গেছে আর কি। এখন আসি আমরা এই জিনিসটাকে আরেকটু বেশি করে বোঝার চেষ্টা করি। এখানে মূলত চারটা ঘটনার কথা দেখানো হয়েছে। চারটা ঘটনা, এই যে তিনটা ঘটনা, সরি চারটা না, তিনটা ঘটনা দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আমাদের কিউ এর সাথে টাইমের যে রিলেশনশিপটা, এটা তিনটা ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে। সেটা হচ্ছে কি, প্রথমে এখানে বলছে কি যে কিউমুলেটিভ ডিপার্চার ম্যাচ কিউমুলেটিভ অ্যারাইভেল এক্স্যাক্টলি এন্ড অফ দ্য সাইকেল। অর্থাৎ এন্ড অফ দ্য সাইকেলে যে পরিমাণে গাড়ি ঢুকছে ঠিক ওই পরিমাণে গাড়ি বের হয়ে গেছে, অর্থাৎ গাড়ি বের হয়ে আসা এবং গাড়ি বের হয়ে যাওয়ার সংখ্যাটা সমান। দেখেন, রেড টাইমে যে পরিমাণে জমা হয়েছে, গ্রিন টাইমে ঠিক ওই পরিমাণের গাড়ি রাস্তা থেকে বের হয়ে চলে গেছে। তার মানে এখানে এটাকে আমরা কি বলতে পারি, এটা ব্যালেন্স কন্ডিশন। এই এই যে সেকশনটা আছে, এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে আছে আর কি। আবার দেখেন, এখানে বলছে যে কিউমুলেটিভ ডিপার্চার ম্যাচ কিউমুলেটিভ অ্যারাইভেল বিফোর কমপ্লিশন অফ দ্য সাইকেল টাইম। তার মানে বলছে সাইকেল টাইমটা কমপ্লিট হওয়ার পূর্বে কি হয়ে গেছে, ডিপার্চারটা অ্যারাইভেলকে ম্যাচ করে ফেলছে। মানে বিষয়টা এরকম দেখেন, যে আমাদের এই টোটালটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের সাইকেল লেন, এখান থেকে এটা টোটালটা হচ্ছে আমার সাইকেল লেন। তো এইটুকু হচ্ছে আমাদের রেড জোন। আর এইখান থেকে আমি যদি সহজে টান দিই, তাহলে এইটা হওয়ার কথা ছিল আমাদের গ্রিন জোন। কিন্তু ঘটনাটা দেখেন, এইখানে কি হয়ে গেছে, যে কিউটা তৈরি হয়েছে যখনই গ্রিন টাইম হয়ে গেছে, সেই কিউটা আমাদের পুরো গ্রিন টাইম মানে খরচ করে নাই, তার আগে কি হয়ে গেছে, রাস্তা থেকে বের হয়ে চলে গেছে। পুরা গ্রিন টাইম তাকে ওয়েট করতে হয় না, যে পরিমাণে যে কয়েকটা গাড়ি দাঁড়াইছিল, যেমনি গ্রিন হয়ে গেল, ধরেন গ্রিন টাইম ছিল 30 সেকেন্ড, কিন্তু 20 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেছে, কিউ এ যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো বের হয়ে চলে গেছে। তাহলে এই ধরনের একটা ঘটনা ঘটবে আর ডিলেতে। আচ্ছা, আরেকটা ডিলেতে কি ঘটনা ঘটতে পারে, এটাতে আমাদের লস টাইমটা কম হবে। তো এখন আসলে আরেকটা কি ঘটনা ঘটতে পারে, যে ডিপার্চার ডাজন্ট ম্যাচ কিউমুলেটিভ অ্যারাইভেল এট দ্য এন্ড অফ দ্য সাইকেল টাইম, অর্থাৎ সাইকেল টাইমের এন্ডে
কখনোই আমাদের মূলত যে ডিপার্চারটা আছে এটা কিউ এর সাথে মিলবে না। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরেন যে এখান থেকে এটা আমার সাইকেল টাইম। তো এখানে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আসে দাঁড়াইছে কিউ এ, সেগুলা বের হইতে আমাদের যে গ্রিন টাইমটা ছিল, গ্রিন এবং amber time, তার থেকে বেশি সময় লাগতেছে। তো তার থেকে বেশি সময় যদি লাগে, তাহলে কি এখানকার সব গাড়িগুলো রাস্তা থেকে বের হতে পারবে না পারবে না বলেন তো? একটু উত্তর দেন তো। আমি যেটা বললাম যে আমাদের এখানে কিউয়ে যে গাড়িগুলো দাঁড়াই ছিল, সেই গাড়িগুলো বের হইতে এখান থেকে সেই গাড়িগুলো বের হইতে এখান থেকে গ্রিন এবং অ্যাম্বার টাইমের থেকে বেশি টাইম লাগতেছে। তাহলে এই গাড়িগুলো আসলে রাস্তা থেকে চলে যাইতে পারবে কিনা, একদম ধরেন যে পরবর্তী, মানে আমার তো একবার কি হলো, একবার হচ্ছে রেড হইলো, দেন হচ্ছে গ্রিন প্লাস অ্যাম্বার হইলো, আবার রেড হবে। তো এই আবার রেড হওয়ার আগে এই গ্রিনের কিউয়ে যে লাইন গাড়িগুলো ছিল, এটা কি আসলে বের হয়ে যাইতে পারবে কিনা পারবে না এই রোড থেকে? পারবে? বুঝলেন না? এটা তো বাংলাদেশে আমরা সচরাচর প্রতিদিন দেখি। প্রতিদিন দেখি না? ধরেন যে আমাদের বাংলাদেশে যে যে কয়টা ট্রাফিক সিগন্যাল আছে, আপনার কিউএ যে গাড়িগুলা দাঁড়ায়, কিউএ যে গাড়িগুলা দাঁড়ায়, তো এখানে যখনই গ্রিন সিগন্যাল হয়, তখন দেখবেন যে এখানে 500 গাড়ি দাঁড়াইছে 200 যাওয়ার পর, আর বাকিগুলোকে আবার কি রেড সিগন্যালে গিয়ে আবার দাঁড়ায় গেছে। তো এই ধরনের কন্ডিশনে মূলত আমাদের কি হয়, কিউএ গাড়ির সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং জ্যামটা বেশি হয়ে থাকে, এখন লস টাইমটাও কি হয়, অনেক বেশি হয়ে থাকে। তো এই হচ্ছে কিউ এবং আপনার হচ্ছে ডিলে টাইমের যে থিওরিটা ছিল সেটা। এখন আমি ডিলে টাইমটা আসলে কিভাবে বের করব সেটা আসলে মূলত আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে বলেন, বুঝতেছেন কি আপনারা, কেন কিছু বলতেছেন না? বোঝা যাচ্ছে কিছু ভাই? ইম্পর্টেন্ট ক্লাস আজকেরটা, আজকেরটা না বুঝলে তো সমস্যা। আচ্ছা, আপনারা কি কথা বলবেন না, নাকি আমি আগায় যাব? কিছু বলেন একটা। নাকি কেউ নাই, মানে জয়েন করে চলে গেছেন? কেউ কি আছেন এখানে? মুশকিল ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ। কেউ একজন মেসেজ দিয়ে বলছে তো বুঝতেছি, এটাই যথেষ্ট। না, একজনকে পড়াইতেছে, এটাই এটাই বিশাল ব্যাপার, বাকিরা তো মনে হয় গেছে। তো ভাই আপনারা পারেন হয়তো বা, ওই জন্য একদমই কথা বলতেছেন না। সমস্যা নাই, পারলেই ভালো, চাকরি পাওয়াটা হচ্ছে মূল কথা আর কি। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে আমাদের যে কিউ বা ডিলে, যেটা ডিলেটা হচ্ছে মূলত এই গ্রাফটা, মূলত আমাদের এই অংশটুকু এরিয়াটাই মূলত হচ্ছে আমাদের ডিলে। এই ডিলেটা হচ্ছে টোটাল ডিলে। এটা হচ্ছে টোটাল ডিলে। এই টোটাল ডিলে বলতে কোন কি, যতগুলো ওই কিউয়ে যতগুলো গাড়ি আছে, এই গাড়িগুলো মোট কতটুকু টাইম এই এই রোডে নষ্ট করলো দাঁড়ায় থাকার কারণে, সিগন্যালের কারণে কতটুকু টাইম নষ্ট হলো, এটা হচ্ছে টোটাল ডিলে। টোটাল ডিলে এটা মানে বলতে কি, এই যে লাস্টের গাড়িটা এখানে যাইতে যে সময়টা লাগবে, সেটাই মূলত হচ্ছে টোটাল ডিলে আর কি। মানে প্রথমে গাড়িটা তো সাথে সাথে বেরিয়ে যাবে, কিন্তু এটা যাইতে সময় লাগবে। তো এই এই গাড়িটা ধরেন যে গেতে এখানে হচ্ছে 250 সেকেন্ড সময় লাগলো। তারপর এখানে যদি 20টা গাড়ি থাকে, তাহলে 250 কে যদি 20 দ্বারা ভাগ করি, তাহলে একটা গাড়ি অন এভারেজ রাস্তার মধ্যে কতটুকু করে সময় নষ্ট করছে, সেটা হচ্ছে 12.5 সেকেন্ড করে সময় নষ্ট করছে। তো আমার কাজ হচ্ছে এই টোটাল ডিলের এই কার্ভটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন থাকলে কার্ভ দেওয়া থাকবে, যদি কার্ভ না দেওয়া থাকে তাহলে ফর্মুলা আছে, ফর্মুলা দিয়েও বের করতে পারবেন। তো কার্ভ যদি দেওয়া থাকে তাহলে আপনি এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা হচ্ছে মূল কথা। তো দেখেন, আমার মূলত দরকার, টার্গেট হচ্ছে এইটুকুর এরিয়া বের করা। এইটুকুর এরিয়া কিভাবে বের করবো, আমি যদি এই টোটাল যে ত্রিভুজটা আছে, এই টোটাল ত্রিভুজটা থেকে আমি যদি এখানকার ছোট ত্রিভুজটা বাদ দিয়ে দিই, এই যে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটার এরিয়া চলে আসতেছে। এই অংশের এরিয়া আমাদের চলে আসতেছে। তো এই এই এরিয়াটা হচ্ছে মূলত টোটাল ডিলে। তো কেমনে বের করবো, তাহলে আমাদের দেখেন আমি এখানে নাম দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কি আমাদের ডি পয়েন্ট। তাহলে আমাদের এখানে ত্রিভুজ হচ্ছে দুইটা কনসিডার করতেছি। একটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ, অর্থাৎ এই টোটাল ত্রিভুজটা। আর একটা ত্রিভুজ কনসিডার করতেছি হচ্ছে আমরা এই যে ছোট যে ত্রিভুজটা আছে এটা, এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজ বি সি ডি।
তো আমি যদি ত্রিভুজ এ সি ডি থেকে ত্রিভুজ বি সি ডি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি এই যে কার এরিয়া পাবো, ত্রিভুজ এ বি ডি এর এরিয়াটা পাবো। তাহলে এ বি ডি এরিয়া কেমনে পাবো আমরা, ত্রিভুজ এ সি ডি থেকে যদি আমি হচ্ছে ত্রিভুজ বি সি ডির এরিয়া বাদ দিই, তার এইটা হচ্ছে মূলত কি আমাদের টোটাল টোটাল ডিলে, এটাই হচ্ছে আমাদের টোটাল ডিলে। তো আমরা এইভাবে টোটাল ডিলেটা আসলে বের করব। টোটাল ডিলেটা বের করার পরে আমাদের যদি বলে অ্যাভারেজ ডিলে বের করতে, তাহলে অ্যাভারেজ ডিলে সমান সমান কি হবে, অ্যাভারেজ ডিলে সমান সমান আমার টোটাল যে ডিলেটা পাইলাম, টোটাল যে ডিলে পাইলাম, এই ডিলেকে যদি নাম্বার অফ ভেহিকেল দিয়ে ভাগ করে দিই, নং অফ ভেহিকেল দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমাদের অ্যাভারেজ ডিলে চলে আসবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একদম মানে এটা হচ্ছে বেসিক থেকে, যদি গ্রাফ থাকে গ্রাফ থেকে এভাবে বের করতে পারবো, তাহলে আমরা সহজে হচ্ছে মূলত আমাদের অ্যাভারেজ ডিলেটা বের করে নিতে পারবো। তো এই জিনিসটাই আমি এখানে লেখার চেষ্টা করছি যে কিভাবে আমরা অ্যাভারেজ ডিলেটা পাবো। ভাগ করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে ফর্মুলা দেওয়া আছে, এম্পিরিক্যাল ফর্মুলা। তো এখানে হচ্ছে মূলত ডি অ্যাভারেজ ডিলে সমান সমান হচ্ছে সি বাই টু, ওয়ান মাইনাস জি ডিভাইডেড বাই সি, তারপর হচ্ছে কি আবার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি ডিভাইডেড বাই সি। সিটা হচ্ছে কি আমাদের সাইকেল লেন্থ, পোস্টে দেওয়া থাকবে। জিটা হচ্ছে কি আমাদের ইফেক্টিভ গ্রিন টাইম। ভিটা হচ্ছে কি মূলত আমাদের অ্যারাইভেল ফ্লো রেট। আর এসটা হচ্ছে কি আমাদের স্যাচুরেশন ফ্লো রেট। আর ভিএসটা হচ্ছে আপনার হচ্ছে কি বলছে, মানে ওই যে এই দুইটার ভাগফলটাকে আমরা বলি ডিগ্রি অফ স্যাচুরেশন, এই দুইটার ভাগকে বলি আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন এক্স এক্সিস বরাবর আর কি। তো এখানে বসাই দিলে আপনি ডিলে টাইমটা সহজে বের করতে পারবেন আর কি। তো এখানে একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি আর কি, অঙ্কটা পরীক্ষায় আসা। তো এইখানে যে অঙ্কটা, এই অঙ্কটাতে হচ্ছে বলছে কি ইউনিফর্ম অ্যারাইভেল এবং ইউনিফর্ম সার্ভিস রেট অবজার্ভ অন অ্যাপ্রোচ রোড টু এ সিগন্যালাইজ ইন্টারসেকশন আর 20 এবং 50। তার মানে একটা রাস্তা আছে, এই রাস্তায় একটা সিগন্যাল আছে, ধরেন ওই সিগন্যালাইজ রাস্তার মধ্যে এখান থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়ি আসার সংখ্যা হচ্ছে মূলত 20টা করে প্রতি মিনিটে। আর গাড়ি এখান থেকে বের হয়ে যাওয়ার রেট হচ্ছে প্রতি মিনিটে 50টা করে। এই কথাটা এখানে প্রথমে বলতেছে আর কি। তো এখন আসেন, তারপর কি বলছে, যে সিগন্যালটা যদি 30 সেকেন্ড সময় দাঁড়ায়, রেড সিগন্যালে 30 সেকেন্ড থাকে, তাহলে ইফেক্টিভ গ্রিন টাইম যদি 30 সেকেন্ড হয়, এবং সরি, এখানে কি বলছে, রেড টাইম যদি 30 সেকেন্ড হয় এবং ইফেক্টিভ গ্রিন টাইম যদি 30 সেকেন্ড হয়, সাইকেল লেন্থ যদি 60 সেকেন্ড হয়, তাহলে ইনিশিয়াল দেয়ার ইজ নো ভেহিকেল ইন দা কিউ। অর্থাৎ আমাদের এমন ভাবে কনসিডার করে এটা করতে বলছে, কারণ ইন প্র্যাকটিক্যালি তো কিউতে কখনো মানে ফাঁকা থাকবে না, কোনো না কোনো গাড়ি থাকবেই। লাইনে দেখবেন যে কোনো না কোনো গাড়ি দাঁড়ায় আছে। তো এখন বলছে ইনিশিয়াল অবস্থা, অর্থাৎ রেড সিগন্যালটা যখন ঠিক দিল, ঠিক ওই মতো কিউতে ছিল না, রেড সিগন্যাল দেওয়ার পর কিউতে গাড়ি জমা হওয়া শুরু হলো আর কি। তো এই কথাটা এখানে বলছে। তো বলছে the average delay time of the vehicle using the approach road during the cycle length, the cycle ওই সাইকেল লেন্থে আসলে কতটুকু অ্যাভারেজ একটা গাড়ি ডিলে হবে ওই সিগন্যালের জন্য, সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে দুইটা জিনিস আছে, যে আমাদের সহজে আমরা ফর্মুলা দিয়ে, আমরা চাইলে ফর্মুলা দিয়ে সহজে বের করে ফেলতে পারবো, যেহেতু আমাদের সব ডাটা দেওয়া আছে। যে আমাদের এখানে ধরেন আমাদের কি কি ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে আমাদের এই যে এটা, ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এটা। তো আমাদের এখানে সি, অর্থাৎ এটা হচ্ছে কি ছিল আমাদের হচ্ছে সাইকেল টাইম। জি হচ্ছে গ্রিন টাইম কত বলছে, 30 সেকেন্ড। সি সাইকেল টাইম, এটা তো সাইকেল টাইমে বুঝলাম। আর ভিটা হচ্ছে কি ছিল আমাদের মূলত গাড়ি ওখানে যে ভ্যালোসিটিতে অ্যারাইভেল হচ্ছে সেটা। আর এসটা হচ্ছে কি স্যাচুরেশন, স্যাচুরেশন কত 50। তাহলে ভি এর মান আমাদের 50 দেওয়া আছে, এস এর মান আমাদের কত দেওয়া আছে, সরি ভি এর মান দেওয়া আছে 20, অ্যারাইভেল যে গাড়িগুলো আসে জমা হচ্ছে কিউতে। আর যেগুলা বের হয়ে যাচ্ছে সেটার মান দেওয়া আছে কত আমাদের, 50। এস এর মান স্যাচুরেশন যে অবস্থাটা সেটা দেওয়া আছে 50, যা বসাই দিলে আপনার 12.5 চলে আসবে আর কি ডিলেটা। আর আপনি যদি এই গ্রাফ থেকে ফর্মুলা, এমন হলো যে ফর্মুলা দিয়ে বের করার জন্য যে ডাটাগুলো সেগুলো দেওয়া নাই, জাস্ট এই গ্রাফটা দেওয়া আছে, তাহলে আমি এই গ্রাফ থেকে আমি কিভাবে বের করব, যে ফর্মুলাটা আমি একটু আগে বললাম, যেটা একটু দেখলাম আর কি, যে একটা ত্রিভুজের এরিয়া থেকে একটা ত্রিভুজের এরিয়া বাদ দিলেই মূলত কি পাওয়া যাবে, মূলত আমাদের অ্যাভারেজ ডিলে কত হচ্ছে সেটা পাওয়া যাবে। তো এখানে দেখেন এই লাইনটা হচ্ছে আমাদের অ্যারাইভেল লাইন, আর এটা হচ্ছে কি আমাদের ডিপার্চার লাইন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই টোটালটা গ্রাফে কি দেওয়া আছে, আমাদের সাইকেল লেন্থ। এইখানে যে ঘটনাটা ঘটছে, যে গাড়িগুলো যেগুলো অ্যারাইভেল হয়েছে সেটা সাইকেল লেন্থে পৌঁছানোর পূর্বে কি হয়ে গেছে, আমাদের ডিপার্চার হয়ে গেছে।
সাইকেল লেন্থে পৌঁছানোর পূর্বে কি হয়ে গেছে, ডিপার্চার হয়ে গেছে। তা আমাদের তিনটা কন্ডিশন দেখছিলাম, একটা হচ্ছে কি, একটা ছিল যে আমাদের যতটুকু আমাদের এখানে জমা হবে ততটুকু কি হয়ে যাবে, আমাদের গ্রিন টাইমে বের হয়ে চলে যাবে। আর এটা দেখছিলাম কি, আমাদের যতটুকু আসে জমা হবে সবগুলা গাড়ি কি করতে পারবে না, ওখান থেকে বের হতে পারবে না, অর্থাৎ লস বেশি করবে। আরেকটা কি দেখছিলাম আমরা, যে একটু আগে যেটা দেখলাম যে গাড়ি হচ্ছে আমাদের এতগুলা জমা হয়েছে কিন্তু বের হয়েছে কি, কম বের হয়েছে, তাহলে এটাতে লস টাইম কম হবে। এই তিনটা, তো এই তিনটার মধ্যে এই কন্ডিশন দিয়ে প্রশ্নটা চিত্রটা দেওয়া আর কি। তো আমাদের গাড়ি যেগুলো আসছে তার মানে তার যে গ্রিন টাইমটা আছে, গ্রিন টাইমটা পুরা কাজে লাগায় নাই। দেখেন গ্রিন টাইম আমাদের পুরা হচ্ছে কত, এই সাইকেল লেন্থ হচ্ছে আমাদের 60 সেকেন্ড এই পর্যন্ত, রেড টাইম হচ্ছে 30 সেকেন্ড, আর গ্রিন টাইম 30 সেকেন্ড। কিন্তু এই 30 সেকেন্ড যাওয়ার পূর্বে কি হয়ে গেছে, গাড়িগুলো বের হয়ে চলে গেছে, মানে শেষ হয়ে গেছে কিউ থেকে। তার মানে এখানে লস টাইমটা একটু কম হবে। তাহলে প্রথমে আমার যেটা কাজ দরকার সেটা হচ্ছে কি, আমাদের 60 সেকেন্ড যদি আমাদের সাইকেল লেন্থ হইতো, তাহলে আমাদের এখানে গাড়ির নাম্বার দেওয়া আছে কত, 20টা। গাড়ির নাম্বারটা হচ্ছে 20টা, অথবা আপনি বের করে নিতে পারেন। কারণ আমি আগেই বলছিলাম যে হচ্ছে ঠিক যতগুলা গাড়ি আসলো ততগুলা যদি বের হয়ে যায়, তাহলে অ্যারাইভেলের যে টাইম আর ডিপার্চারের যে টাইম, দুইটা কি হবে, সেম হবে। তো এটা হচ্ছে যে কন্ডিশন অনুসারে, যে আমাদের ধরেন যে এট পয়েন্ট এ, বা এই যে এই পয়েন্টটাকে যদি কনসিডার করেন, এই পয়েন্টে আমাদের কনসিডার করলে হচ্ছে স্পিডটা, মানে আমাদের অ্যারাইভেলের স্পিড হচ্ছে আর ডিপার্চারের স্পিড দুইটা সমান লিখবেন, মানে ইন্টু টাইম দিয়ে গুণ করলে আমাদের 20 সেকেন্ড চলে আসতেছে। অর্থাৎ পুরা সাইকেলে আমাদের হচ্ছে 20 সেকেন্ডে মূলত গাড়িগুলো বের হয়ে চলে আসতে পারে কিউ লেন্থে আর কি। কিন্তু আমাদের মূলত এটা বের করার দরকার নাই, এটা আমাদের ফিগারে দেওয়া থাকবে। তো আমরা এখন যেটা বের করি, দেখেন আমাদের মূলত এখানে কি হয়েছে, যে পুরা সাইকেল লেন্থে অর্থাৎ 60 সেকেন্ডে কয়টা গাড়ি বের হয়ে যাচ্ছে, 20টা গাড়ি বের হয়ে যাচ্ছে। বা 20 মিটার লেন্থের একটা কিউ ছিল, সেটা বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার তো 60 সেকেন্ড লাগে নাই, আমাদের কি করছে, এখান থেকে এরকম একটা 50 সেকেন্ড সময় লাগছে। সেখানে 50 সেকেন্ড যখন হয়েছে তখন গাড়িগুলো কি সব হয়ে বের হয়ে চলে গেছে। তাহলে কিউ এর লেন্থ এখানে 20 মিটার হয় না, কি 20 মিটারের কম হবে। মানে 60 সাইকেল লেন যদি পুরাটাই আমি কাজে লাগাইতাম, তাহলে কিউ এর লেনটা 20 মিটার হইতো। কিন্তু যেহেতু আমাদের গাড়িটা কি হয়ে গেছে, যে আমাদের যে রেড টাইমটা ছিল, রেড টাইমে যে যে কয়েকটা গাড়ি জমা হয়েছিল এখানে, গ্রিন টাইমে পুরাটাকে কাজে, অর্থাৎ পুরো 60 সেকেন্ড কাজে না লাগাই, ধরেন যে অল্প সময় কাজে লাগাই বা 20 সেকেন্ড কাজে লাগাই, কি করছে, গাড়িগুলো বের হয়ে চলে গেছে। এখন গাড়িগুলো যদি বের হয়ে যায়, তাহলে এখানে 20টা গাড়ি জমা হবে না, বা 20 মিটার গাড়ি জমা হবে না, জমা হবে কি আমাদের কম গাড়ি। এখন এটা কতটুকু কম লেন্থের গাড়ি জমা হয়েছে সেটা আমাদের বের করানো। তাহলে 60-এ যদি আমাদের 20 মিটার লেন্থের গাড়ি বের হয়ে যায়, তাহলে 50-এ কত, তাহলে 16.67 অন এন অ্যাভারেজ এত লেন্থের কি হয়েছিল রাস্তার মধ্যে, এত লেন্থের। অর্থাৎ ওই মানে এটা কেন হয় এটা বুঝতে হবে। আবার ধরেন যে আপনার এই যে রেড সিগন্যালটা আমি দিলাম, এখন এই যে গাড়িগুলো একটা গাড়ি থেকে একটা গাড়ির ডিস্টেন্স যদি বেশি থাকে, তাহলে এরা তো আসতে কি করবে, বেশি সময় নেবে। অ্যাজ ইউজুয়ালি যে আমাদের 30 সেকেন্ড যদি কাছাকাছি গাড়ি থাকতো, তাহলে কিউটা খুব দ্রুত পূরণ হয়ে যেত এবং লম্বা কিউ হইতো। এখন গাড়িগুলোর ডিস্টেন্স বেশি, তো এগুলো আসতে সময় লাগতেছে, কিউটা আসলে যত লম্বা হওয়ার কথা তত লম্বা হলো না। অর্থাৎ সাইকেল লেন্থ যতটুকু লম্বা হওয়ার কথা ততটুকু হলো না, তার থেকে কম লম্বা হলো। ওই ঘটনাটা এখানে মূলত হয়েছে যে আমাদের এই রেড টাইমে এখানে যে পরিমাণে কিউ আসছে, বা সাইকেল টাইমের মধ্যে যে পরিমাণে কিউ তৈরি হয়েছে, অর্থাৎ এই 50 সেকেন্ডের মধ্যে যে পরিমাণ কিউ হয়েছে সেটা 16.67 সেকেন্ড। তাহলে আমাদের যেটা বের করতে হবে, এখন দেখতে হবে, আমাদের টার্গেট হচ্ছে আমাদের এইটার এরিয়াটা বের করা, আমাদের হচ্ছে এইটার এরিয়াটা বের করা। তাহলে দেখেন আমরা প্রথমে কি করব, এই ত্রিভুজটা কনসিডার করব, তারপর কি করব, এই ছোট ত্রিভুজটা কনসিডার করব। তাহলে দেখেন এই ত্রিভুজের এরিয়া বের করেন, তো এই ত্রিভুজের এরিয়া কত, আমাদের হাফ গুণন ওয়াইড হচ্ছে 50, আর হাইট হচ্ছে কত, 16.67। আচ্ছা, তাহলে আমাদের এই ডিলে হচ্ছে আমার মাঝখানে অংশটুকু, তাহলে এখন এই ছোট ত্রিভুজটা কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। ভাই আপনার মিল মনে হয় বন্ধ করে দিচ্ছে, একটু বলে আসেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখন আমরা কি করব, এইটার এরিয়াটা জাস্ট বাদ দিব। তাহলে এখানে হাফ ইন্টু এটা কত, আমাদের এইটুকু টাইম কত, 20 সেকেন্ড, তাহলে 20 × 16.67। তাহলে আপনার এখান থেকে যদি বিয়োগ করেন, তাহলে আপনার টোটাল ডিলে দেখেন, এখান থেকে আমি এভাবে বিয়োগ করলাম ত্রিভুজের ক্ষেত্রফল দিলে, টোটাল ডিলেটা আমার চলে আসলো। সরি, টোটাল ডিলে আমাদের এখানে চলে আসলো 250। এখন আমাদের মোট গাড়ি কয়টা, গাড়ি কয়টা হওয়ার কথা ছিল, এখানে মোট গাড়ি হওয়ার কথা ছিল কত, কয়টা আমাদের এখানে, 20টা। কিউএলএন 20 হওয়ার কথা ছিল, তাহলে অন এন অ্যাভারেজ কতটুকু সময় নষ্ট করবে একটা একটা গাড়ির ক্ষেত্রে,
এখানে যে নাম্বার অফ ভেহিকেলটা দেওয়া থাকবে ওটা জাস্ট কি করবেন, এখানে ভাগ করে দিবেন, ভাগ করে দিলে আপনার হচ্ছে অ্যাভারেজ ডিলেটা চলে আসবে, আসলে ওই গাড়িগুলো দিয়ে কতটুকু অ্যাভারেজ ডিলে হইলো সেটা চলে আসবে। তো এই দুইটা প্রসেসে আপনি হচ্ছে চাইলে যদি গ্রাফ থাকে তাহলে গ্রাফ দিয়ে এভাবে বের করতে পারবেন। আর যদি আপনার হচ্ছে ফর্মুলার ডাটা দেওয়া থাকে তাহলে যদি গ্রাফে যাইতে না চান তাহলে আপনি হচ্ছে ঠিক এইভাবে বের করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস আর কি। আচ্ছা, এইখানে আরেকটা ছোট অঙ্ক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি মূলত বলছে একটা একটা রাস্তার মধ্যে হচ্ছে কি হচ্ছে কনজেশন তৈরি হয়েছে ফর দ্য ডিলে। রাস্তার লেন্থ বলতে কত আমাদের 365 মিটার। এখন এভারেজ রানিং টাইম বলছে হচ্ছে, স্পিডটা বলে দেওয়া আছে কত 21 কিলোমিটার পার আওয়ার। তো বলছে আমাদের এই স্পিড লিমিট, ওটার স্পিড লিমিট যেটা গাড়ির একটা ধরেন এখানে একটা স্পিড লিমিট দেওয়া ছিল 50 কিলোমিটার, আর এভারেজ যে স্পট স্পিডটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 9.5 কিলোমিটার। তো আমাদের এখানে যেটা বের করতে বলছে আর কি, প্রশ্ন মধ্যে ডিটারমাইন দা কনজেশন ডিলে, যেটা সে কনজেশন ডিলেটা বের করতে বলছে। কেমনে বের করবো, প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের এটা যদি স্পিড লিমিট, অর্থাৎ গাড়িটা যদি এই স্পিড লিমিটে চলতে পারতো তাহলে কিন্তু আমাদের রাস্তার মধ্যে কোনো ধরনের জ্যাম বা কনজেশন হইতো না। তো আমার প্রথমে দরকার হচ্ছে এই স্পিডে গাড়িটা পার হতে কত সময় নিচ্ছে। তো দেখেন আমি যখন ওই টোটাল 350 35 মিটারকে 50 দিয়ে ভাগ করলাম তো 24 সেকেন্ড, আসলে গাড়িটা লাগার কথা ছিল যদি রাস্তার মধ্যে কোনো কনজেশন না হইতো তাহলে রাস্তার মধ্যে তার পার হয়ে যেতে 335 মিটার পার হতে সময় লাগতো 24 সেকেন্ড। কিন্তু তার রানিং স্পিড যেটা দেখা গেছে সেটা হচ্ছে কত, 21 সেকেন্ড। তাহলে আমি যদি এখন 335 দিয়ে 21 সেকেন্ড আমি 21 কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ করি তাহলে সময় লাগতেছে আমার 57 সেকেন্ড। তার মানে গাড়িটা ওই 35 মিটার পার হওয়ার কথা ছিল 24 সেকেন্ডে, কিন্তু সে পার হচ্ছে 57 সেকেন্ডে। তাহলে সে আসলে কতটুকু টাইম লস করলো, রানিং টাইমে সে কতটুকু টাইম লস করলো। তাহলে আমি যদি 57 থেকে 24 বাদ দেই তাহলে আমাদের লস টাইমটা এখানে পেয়ে যাবো। এখানে এই কথা 30 সেকেন্ড, অর্থাৎ এই কনজাংশন ডিলে, অর্থাৎ এইটা কেন হয়েছে, অর্থাৎ 21-এ কেন চলতেছে, 50-এই চলতো রাস্তা ফাঁকা থাকলে, তার মানে হচ্ছে রাস্তার মধ্যে কোনো জ্যাম বা কনজাংশন হয়ে গেছে। কনজেশন হয়ে যাওয়ার কারণে তো মূলত এই যে ঘটনাটা ঘটতেছে। আচ্ছা, তারপর চলে আসেন আমাদের আরেকটার মধ্যে ডিলে টাইম বের করতে কম্পেয়ার করতে বলছে, যেহেতু আমাদের এভারেজ স্পট স্পিডটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ কেউ একজন দ্বারাই স্পট স্পিডটা কাউন্ট করতেছে, ইন্টেনিয়াস ভেলোসিটি যেটা। তো ইন্টেনিয়াস ভেলোসিটিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কত, ওটা পাওয়া যাচ্ছে 26, তো 26 দিয়ে যদি আমি আবার এটাকে ভাগ করি তাহলে কত, 48। তো আমি যদি অ্যাভারেজ স্পটটাও কল্পনা করি তারপরেও দেখবেন যে গাড়িটা ডিলে করছে, কারণ গাড়িটা রানিং টাইম হচ্ছে, রানিং স্পিড হচ্ছে 21, কিন্তু স্পিডটা কত হচ্ছে আমাদের, সেটা হচ্ছে 26.9। এটাও কিন্তু কিছু কিছু গাড়ি পাচ্ছে না, তার মানে কনজেকশনটা যেটা আছে, কনজেকশনটা সেটা আরো বাড়তে থাকবে, কারণ এখানে গাড়িগুলো এভারেজ স্পট স্পিড টাইমও চলতেছে না। তো এখানে আবার কত সেকেন্ড হচ্ছে ওই কনসিডারেশনে আসলে আমাদের হচ্ছে সময় লাগছে 57, কিন্তু আসলে যদি আমি এভারেজ স্পিডে যাইতে তাহলে 44 সেকেন্ড লাগার কথা ছিল। এখানেও প্রায় 12 সেকেন্ড সে লস করতেছে, তার মানে এখানে ভালো কিছুক্ষণ সময়ের পরে দেখা যাবে এখানে বড় ধরনের একটা জ্যাম আসার সম্ভাবনা আছে। ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝছেন, বুঝছি, আপনারা বুঝেন সবাই। আচ্ছা, তারপর আসি আমাদের পার্কিং স্টাডিতে। পার্কিং স্টাডিটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অতটা বলাও যায় না। মূলত হচ্ছে আমাদের কিন্তু ছোট ছোট অঙ্ক আসলে থাকে। তো এই জন্য মূলত এই পার্কিং স্টাডিটা একটু আলোচনা করা আর কি। পার্কিং স্টাডি বলতে আমাদের উদ্দেশ্য কি, যে গাড়ির মধ্যে যে ট্রাফিক গুলো আছে ট্রাফিক গুলোকে সুনির্দিষ্ট রুলস বা নিয়ম অনুসারে পার্ক করা। আইআরসি কোড অনুসারে আমাদের কিছু রুলস দেওয়া আছে, যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন অফ গাড়িগুলো গাড়ির ওয়াইড ক্ষেত্রে হয় স্ট্যান্ডার্ড ডাইমেনশনে 5x2.5 মিটারে ধরা হয়ে থাকে, আর ট্রাকের ক্ষেত্রে 3.75x7.5 মিটার ধরা হয়ে থাকে। তো এই গাড়িগুলোকে আমি পার্ক করবো। পার্ক করার জন্য আমাদের দুইটা প্রসেস আছে, একটা অফ ট্রেকিং পার্ক আর একটা হচ্ছে কি অন স্ট্রেট পার্ক বা কার পার্কিং বলা হয় থাকে। এখানে KERB হবে আর কি, কার পার্কিং হবে। তো অফ ট্রেকিং পার্ক বলতে কি বোঝায়, যে পার্ক গুলো সাধারণত আমাদের কার্ভের আশেপাশে রাখা হয় না, দূরে। যেমন ধরুন আমি ঢাকা এয়ারপোর্টে গেলাম, ঢাকা এয়ারপোর্টে তো আমরা রাস্তায় পার্ক করি না, কি করি, ওখানে মাল্টিপল একটা বিল্ডিং আছে, সেখানে যাই কি করতে হয়, আমাদের পার্ক করতে হয়। যেমন এরকম একটা স্পেস, ধরেন যেটা রাস্তা, এরকম একটা স্পেস রাখা হয়েছে, এই স্পেসের মধ্যে আমরা কি করলাম, এই গাড়িগুলোকে পার্ক করলাম, এটা সারফেস পার্কিং বলে। তো এরকম মাল্টিপল একটা বিল্ডিং আছে, সেখানে আপনি কি করতে পারেন, পার্ক করতে পারেন। এইগুলো হচ্ছে অফ, মানে যেটা বলা হয়
স্টেট পার্কিং, অফ স্টেট পার্কিং মানে কি, স্টেট বা রাস্তার বাইরে কোথাও পার্ক করা, হ্যাঁ, এটা হচ্ছে অফ স্টেট। যেকোনো শপিং মল বলেন, বড় বড় শপিং মল গুলোতে দেখবেন যে তার বেসমেন্টে নিয়ে যে গাড়িগুলো পার্ক করতেছে। তো এগুলো হচ্ছে অফ স্টেট পার্কিং আর কি। আর যে কিছু কিছু জায়গা দেখবেন এরকম ময়দান বা ফাঁকা জায়গা আছে, যে সেটা শুধু পার্কিং এর জন্য অ্যাভেলেবেল করা আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অফ স্টেট পার্কিং বলা হয়ে থাকে। তারপর আমাদের একটা পার্কিং অন স্টেট পার্কিং বা কার পার্কিং যেটাকে বলা হয়ে থাকে। তো অন স্টেট পার্কিংটা মূলত আমাদের বেশ কয়েকভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে প্যারালাল পার্কিং, আর একটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল পার্কিং। হ্যাঁ, প্যারালাল পার্কিং বলতে কি বুঝবো? প্যারালাল পার্কিং বলতে হচ্ছে আমাদের এই যে কার্ভ যেটা আছে, কার্ভের প্যারালালি গাড়িগুলোকে পার্ক করা, এটা হচ্ছে প্যারালাল পার্কিং। তো এটা হচ্ছে ধরেন যে এটার লেন্থ, তো এই একটা গাড়ির যে এটা আছে এটা দিয়ে ভাগ করে দিলে আপনি বুঝতে পারবেন যে মূলত প্যারালালি আপনি কতগুলো গাড়ি, অর্থাৎ এই ওয়াইড 5 মিটার, তাহলে কতগুলো গাড়ি আপনি রাস্তার কার্ভ বরাবর পার্ক করতে পারবেন, সেটা আপনার ডাটাটা বের হয়ে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই পার্কিং এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অনেক বেশি জায়গার দরকার। হ্যাঁ, এবং কি রাস্তার প্যারালালি যদি দাঁড় করান তাহলে হবে কি রাস্তার প্রস্থটা একটু কমে যাবে আর কি। আর বেশি সংখ্যক গাড়ি পার্ক করা যাবে না, কম সংখ্যক গাড়ি আমরা পার্ক করতে পারবো, যেহেতু মিড দৈর্ঘ্য বরাবর গাড়িটার আসতেছে আর কি। আর প্যারালাল পার্কিংটা কিভাবে বের করবেন, এখন দেখেন, খেয়াল করবেন এখানে গাড়ির যে প্রস্থটা প্যারালাল পার্কিং এটা কিন্তু 5 মিটার বলা হয়েছে। প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে আমাদের টোটাল লেন্থকে যদি আমি 5 দিয়ে ভাগ করতাম তাহলে তো কয়টা গাড়ি পার্ক করা যাবে সেটা বের করা যেত। কিন্তু পার্কিং এর রুলস আছে না, পার্কিং এর রুলস আছে যে গ্যাপ ফাঁকা রাখতে হবে, একটা গাড়ির পিছনে আরেকটা গাড়িকে ফাঁকা রাখতে হবে। তো এই ফাঁকা কতটুকু রাখতে হবে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তা আমাদের 5 মিটার গাড়িটা ধরেন যে এই পাশে 0.45 মিটার ফাঁকা রাখতে হবে, এই পাশে 0.45 মিটার ফাঁকা রাখতে হবে, তাইলে আমি বুঝতে পারবো যে আমি কতগুলো গাড়ি ওখানে পার্ক করতে পারবো। সেই সংখ্যাটা বের করতে হবে এই ফর্মুলা দিয়ে। দুইটা ফর্মুলা আছে আর কি, দুইটা ফর্মুলা আছে, তবে এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যে এল ডিভাইড বাই 4.9 মিটার, এটা দিয়ে কিছু কিছু জায়গায় এটাও দেখবেন। তো আপনি যে কোনো একটা দিয়ে করে দিলে হবে। এখন আসলে অ্যাঙ্গেল পার্কিং। অ্যাঙ্গেল পার্কিং হচ্ছে মূলত আমাদের তিন প্রসেসে করা হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই তিন ভাবে মূলত গাড়ির মধ্যে, রাস্তার মধ্যে গাড়িগুলো পার্ক করা হয়ে থাকে। তো প্রথমে আসি আমরা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মূলত এই যে ধরেন রাস্তার কার্ভ যেটা আছে, কার্ভের বরাবর এবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িগুলো পার্ক করা হয়। এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কতগুলো গাড়ি পার্ক করতে পারবো সেটা নাম্বার অফ গাড়ি বের করার ফর্মুলাটা হচ্ছে, এটা প্রমাণ করা যায় আর কি, দরকার নাই, জাস্ট ইম্পর্টেন্ট। এন সমান সমান এল মাইনাস 0.85 ডিভাইড বাই 5.1 দ্বারা ভাগ করলে মূলত কতগুলো গাড়ি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমি পার্ক করতে পারবো সেটা আমি বের করে ফেলতে পারবো। আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্কের ক্ষেত্রে 45 ডিগ্রি পার্কটাকে বেস্ট পার্কিং বলা হয়ে থাকে। এই প্রসেসে আপনি সবচেয়ে বেশি গাড়ি পার্ক করতে পারবেন রাস্তায় আর কি। মানে সবকিছু চিন্তা করে, কারণ আপনি রাস্তার মধ্যে গাড়ি পার্ক করলে তো হবে না, রাস্তার ওয়াইড যাতে কমে না যায় সেটা মাথায় রাখতে হবে আর কি। তো সবচেয়ে যতগুলো আছে সবগুলোর মধ্যে সেটা, যতগুলো পার্কিং প্রসেস আছে সবগুলোর মধ্যে এটা বেস্ট পার্কিং। তো এটার মধ্যে কতগুলো গাড়ি পার্ক করতে পারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা বের করার সূত্র হচ্ছে এন ইকুয়াল টু এল মাইনাস 2 ডিভাইড 3.6। এল হচ্ছে কি আমাদের কার্ভের লেন্থ, এই কার্ভের লেন্থ হচ্ছে এল, আর 3.6 ডিস্টেন্সের ভেতর এল না, এখান থেকে প্রমাণ করে বের করা যায়। হ্যাঁ, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্ক করা যেতে পারে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্ক করলে কত হবে, নাম্বার অফ পার্কিং কত হবে আমাদের, এন ইকুয়াল টু এল মাইনাস 2 ডিভাইডেড বাই 2.9। আর যখন আপনি হচ্ছে 90 ডিগ্রিতে পার্ক করবেন, 90 ডিগ্রিতে পার্ক করলে এটা হবে জাস্ট ওই যে এল, অর্থাৎ গাড়ির যে লেন্থটা আছে, এই সরি এই কার্ভের যে লেন্থ আছে সেটাকে গাড়ির ওয়াইড দ্বারা অর্থাৎ 2.5 মিটার দ্বারা ভাগ করলে আপনার মূলত কি চলে আসবে আমাদের, 90 ডিগ্রিতে পার্কিং এর জন্য কতগুলো গাড়ি আমি পার্ক করতে পারবো সেই নাম্বারটা এখান থেকে চলে আসবে। তো যতগুলা পার্কিং আছে সবচেয়ে ওর্স পার্কিং হচ্ছে এটা, কারণ এটা রাস্তার অনেকটা প্রস্থ কমায় দেয়, রাস্তার কনজাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, এবং মোর কনজাকশন ক্রিয়েট হয় আর কি রাস্তার মধ্যে। তো এই জন্য এই পার্কিংটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হয়। এই পার্কিংটা যেন না হয় রাস্তার মধ্যে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে জাস্ট একটা কম্পারিজনের একটা অঙ্ক দিচ্ছে, দেখেন এটা কম্পেয়ার করতে বলছে যে আমাদের গাড়িটাকে যদি আমি হচ্ছে 45 ডিগ্রিতে পার্ক করি এবং 60 ডিগ্রিতে পার্ক করি তাহলে তাদের ওয়াইড এর পার্থক্য কতটুকু, অর্থাৎ রাস্তার যে ওয়াইডটা দখল করবে সেটার পার্থক্য কত হবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, আর তেমন কিছুই না। তো এখন দেখেন এটা আমাদের ওয়াইড এর পার্থক্য বলতে এই জিনিসটা বলতেছে, রাস্তা কতটুকু ওয়াইড সে দখল করবে সেটার পার্থক্যটা বের করতে বলছে। তো আমি ধরেন যে 45 ডিগ্রিতে কনসিডার করলাম প্রথমে, যদি 45 ডিগ্রিতে কনসিডার করি তো আমার এই মাপটা জানা আছে, তাহলে আমি এই মাপটা ইজিলি বের করে ফেলতে পারবো। আমার এই মাপ 5 মিটার জানা আছে, যদি আমি সাইন থিটা করি তাহলে অতিভুজ জানা আছে, লম্বটা আমি পাবো। একইভাবে এই মাপটা জানা আছে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে, তাহলে এটা আমি কস থিটা করলে ভূমি মানটা পেয়ে যাবো, যেহেতু এটা লম্ব এটা অতিভুজ। তাহলে এখানে
ইয়াটা পেয়ে যাবো, মানটা পাইলে আমাদের এখানে রাস্তা বরাবর কতটুকু জায়গা সে দখল করলো, সেই দখল করার রাস্তাটা মানে ওয়াইডটা চলে আসবে। এটা হচ্ছে 45 ডিগ্রির জন্য ওয়াইড, সেটা 5.3 মিটার সে জায়গা রাস্তার মধ্যে নিচ্ছে। এখন একই ভাবে এখানে থিটার জায়গায় খালি 45 ডিগ্রি জায়গায় কি 60 ডিগ্রি বসাবেন, বসাইলে দেখা যাচ্ছে যে আমার কতটুকু জায়গা নিচ্ছে, 5.58 জায়গা রাস্তার মধ্যে সে দখল করে নিচ্ছে। তাহলে দুইটার মধ্যে ওয়াইডের যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে 0.94। তার মানে দেখাই যাচ্ছে যে 45 ডিগ্রি পার্কিংটা বেস্ট পার্কিং। আপনার গাড়ির সংখ্যাও ধরবে, পাশাপাশি কি হবে, আপনার রাস্তাটা বেশি জায়গা দখল করবে না, তুলনামূলক কম জায়গা দখল করবে। তো এখন এই পার্কিং এর মধ্যে আরো কিছু জিনিস আমাদের পড়তে হবে, পার্কিং স্ট্যাটিস যেটা আছে আর কি। তো পার্কিং স্ট্যাটিস এর মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে পার্কিং একুমুলেশন। পার্কিং একুমুলেশনটা বলতে কি বোঝায়? পার্কিং একুমুলেশন বলতে বোঝায় যে নাম্বার অফ ভেহিকেল পার্ক ইনস্ট্যান্ট অফ টাইম, একটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা জায়গার মধ্যে কতগুলো গাড়ি আপনি পার্ক করলেন, সেটাকে মূলত হচ্ছে একুমুলেশন বলা হয় থাকে। আর এই এই একুমুলেশন ডাটা নিয়ে যে কার্ভটা করা হয় সেটাকে বলে একুমুলেশন ডাটা কার্ভ। ধরেন যে আপনার একটা জায়গা আছে, এখানে বে আছে তিনটা, এই তিনটা বে, এই তিনটা বে এর মধ্যে এট এ টাইম, মানে আপনি, বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা কি করতেছেন, সার্ভে করতেছেন, 2 ঘন্টার সার্ভে। প্রতি 15 মিনিট পর পর আপনি কি করতেছেন, ডাটা নিচ্ছেন। প্রতি 15 মিনিট পর পর আপনি ডাটা নিচ্ছেন সার্ভে করে। তো এখানে যে ঘটনাটা হলো, 15 মিনিট পর পর যে আপনি ডাটাগুলো নিচ্ছেন, যেমন এখানে 15 মিনিট পর পর ডাটা নিচ্ছে, এই 15 মিনিট পর পর ওইখানে এই যে বে গুলো আছে, বে গুলাতে কতগুলা করে গাড়ি দাঁড়ায় আছে, কতগুলা করে গাড়ি দাঁড়ায় আছে। যেমন যদি আমি যদি এটা কনসিডার করি যে আপনার ধরেন প্রথম 15 মিনিটে এই বেতে, তিনটা বেতে মিলে একটা গাড়ি দাঁড়ায় আছে, কিন্তু দ্বিতীয় বেটা যদি আমি কনসিডার করি, দ্বিতীয় বেতে দেখা যাচ্ছে পরের 15 মিনিটে এই তিনটা বে মিলে দুইটা গাড়ি দাঁড়ায় আছে। তো এই যে ডাটাগুলো আছে যে প্রথম 15 মিনিটে তিনটা বেতে কয়টা গাড়ি দাঁড়াইছিল, দ্বিতীয় 15 মিনিটে মানে তিনটা বেতে কয়টা গাড়ি দাঁড়াইছিল, ধরেন যে তৃতীয় 15 মিনিটে তিনটা গাড়ি দাঁড়াইছিল সবগুলাতে, মানে 45 মিনিট পর। তা এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো নিয়ে যে গ্রাফটা অঙ্কন করা হয়, সেইটাকে বলা হয় আমাদের অ্যাকুমুলেশন কার্ভ। তো এই অ্যাকুমুলেশন কার্ভটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দিয়ে প্রশ্ন বুয়েটে আসার সম্ভাবনা 80%। যদি কখনো পার্কিং স্টাডি থেকে প্রশ্ন হয় তাহলে এই ধরনের প্রশ্ন হয়। এটা একদম বুয়েটের সারা পড়ায় সেই শীট থেকে হুবহু তোলা। এখন পার্কিং ভলিউম, পার্কিং ভলিউম বলতে কি বুঝবো, যে আপনি এই যে 2 ঘন্টা যে স্টাডি করলেন, এই 2 ঘন্টায় ওই যায় পার্কিং এরিয়া যেটা ছিল এখানে কতগুলো গাড়ি আসছিল। ধরেন যে এই 2 ঘন্টায় 500 গাড়ি ওই জায়গায় পার্ক হয়েছে আর কি। এটা হচ্ছে ওই ওই রাস্তার মানে ওই পার্কিং এরিয়ার ভলিউম। এখন পার্কিং লোড, পার্কিং লোড বলতে কি বুঝি, এই যে একুমুলেশন কার্ভ থেকে যে ডাটাগুলো পাবো, এই ডাটাগুলোকে আপনাকে এখানে বলছে কি যে পার্কিং লোড গিভস দ্য এরিয়া আন্ডার দ্য একুমুলেশন কার্ভ, অর্থাৎ একুমুলেশন কার্ভের আন্ডারে যে এরিয়া বলছে সেই এরিয়াটাকে আমাদের প্রদান করে। ইট ক্যান অলসো বি অবটেন বাই দ্য সিম্পল মাল্টিপ্লাইং দ্য নাম্বার অফ ভেহিকেল অকুপাইং দ্য পার্ক এরিয়া অ্যাট ইচ টাইম ইন্টারভেল উইথ দ্য টাইম ইন্টারভেল। অর্থাৎ আমি যখন আমাদের ওই যে গাড়িটি কতগুলো গাড়ি রাস্তার মধ্যে জমা, ওই সরি পার্কিং এরিয়ার মধ্যে জমা হয়েছে, এটাকে যখন আমি টাইম দিয়ে গুণ করব, এইখানে যে ডাটাটা পাবো সেটাকে বলতেছে আমরা পার্কিং লোড। এই অ্যাকুমুলেশন কার্ভ থেকে আমি, এই যে যেমন অ্যাকুমুলেশন কার্ভ থেকে আমি অঙ্ক করাইলে এটা ক্লিয়ার হয়ে যাবেন, তারপর আমি এখানে বুঝাই। ধরেন যে আমাদের এখানে দেখেন যে ডাটাগুলো নেওয়া হয়েছে, প্রতি 15 মিনিট পর পর ডাটাগুলো নেওয়া হয়েছে, প্রতি 15 মিনিট পর পর ডাটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন ধরেন যে আমার প্রথমে এই যে প্রথম 15 সেকেন্ডে পার্কিং এরিয়া একটা গাড়ি ছিল, কিন্তু দ্বিতীয় 15 সেকেন্ডে পার্কিং এরিয়া কয়টা গাড়ি ছিল, আমাদের দুইটা গাড়ি ছিল। তাহলে এই যে 1 + 2 যে ডাটাটা পাইলাম, এবার সবগুলো ডাটা বের করে এর সাথে কি করব, এই যে আমাদের সময়ের যে ডিফারেন্সটা, অর্থাৎ কত মিনিট পর পর আপনি ডাটা নিচ্ছেন, এটাকে যখন আমি গুণ করব, আওয়ারে কনভার্ট করে নেব, যখন গুণ করব যে ডাটা পাবো সেটা হচ্ছে মূলত আমাদের পার্কিং লোড। সেটা হচ্ছে মূলত আমাদের পার্কিং লোড। তারপর আসেন যে পার্কিং এভারেজ পার্কিং ডিউরেশন। এভারেজ পার্কিং ডিউরেশন আমরা কিভাবে বের করবো, এটা বলছে এটা একটা রেশিও। এটা বের করার নিয়মটা হচ্ছে কি, পার্কিং লোডকে যখন পার্কিং ভলিউম দ্বারা ভাগ করে দেবো, তাহলে যে ডাটা পাবো সেটা হচ্ছে পার্কিং ডিউরেশন। পার্কিং টার্নওভার, পার্কিং টার্নওভার বলতে কি বুঝি সেটা আগে বুঝি। পার্কিং টার্নওভার বলতে বোঝায়, ধরেন যে আমার এখানে তিনটা বে ছিল, তিনটা বিয়ের মধ্যে এখানে একটা গাড়ি, ধরেন যে প্রথম 15 মিনিট আপনি হিসাব করলেন, হিসাব করে দেখলেন এখানে একটা গাড়ি আছে, কিন্তু কিছু 15 মিনিট পরে দেখলেন যে এখান থেকে গাড়িটা চলে গিয়ে আবার নতুন একটা গাড়ি চলে আসছে। এই যে একটা গাড়ি চলে যাচ্ছে, আবার একটা নতুন গাড়ি সেখানে যুক্ত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় টার্ন ওভার। পার্কিং টার্ন ওভার অর্থাৎ একটা গাড়ি কোন একটা পার্কিং এরিয়া থেকে বিভিন্ন বে গুলা থেকে, এই যে বে গুলা এক একটা বে, এই বে গুলা থেকে গাড়িগুলো যে আসতেছে এবং চলে যাচ্ছে, এই আসা এবং যাওয়ার যে ঘটনাটাকে, এটাকে বলা হয় পার্কিং টার্ন ওভার আর কি।
এই পার্কিং টার্নওভারটা ঠিক আমাদের বের করতে হবে মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্কিং টার্নওভার কিভাবে বের করবো, এখানে বলছে যে পার্কিং ভলিউমকে যদি নং অফ বে দ্বারা অ্যাভেলেবেল বে দ্বারা ভাগ করি, তার মানে পার্কিং যে ভলিউমটা আছে আমাদের গাড়ির যতগুলো গাড়ি পাইছিলাম ওখানে ওই ভলিউমটাকে, এখানে যদি 5টা বে থাকে, 7টা বে থাকে, 10টা বে থাকে, যতগুলাই বে থাক না কেন সেই বে দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে পার্কিং টার্নওভারটা আমি পেয়ে যাবো। অর্থাৎ প্রতি আমাদের স্টাডি যে ডাটা আছে স্টাডি ডাটার মধ্যে মানে গাড়িগুলো আসলে পার্কিং এ কতবার গেছে আসছে এই জিনিসগুলা আমাদের পাওয়া যাবে আর কি। কতগুলো গাড়ি গেছে আসছে এই ঘটনাগুলো পার্কিং টার্নওভারের মধ্যে পাওয়া যাবে। আর এটা হচ্ছে পার্কিং ইন্ডেক্স। পার্কিং ইন্ডেক্স বলতে এটা হচ্ছে ইফিসিয়েন্সি আর কি। এখন তো আমাদের পার্কিং এরিয়াটা আছে, এই পার্কিং এরিয়াটা ইফিসিয়েন্সি কত, এইটাকেই মূলত পার্কিং ইন্ডেক্স বলা হয় থাকে। তো পার্কিং ইন্ডেক্সটা আমরা কেমনে বের করবো? পার্কিং ইন্ডেক্স বের করার সহজ কথা হচ্ছে পার্কিং লোডকে যদি পার্কিং ক্যাপাসিটিতে ভাগ করি, অর্থাৎ এটা ইটার মতো আর কি, ইফিসিয়েন্সি। পার্কিং ক্যাপাসিটি অর্থাৎ যে লোডটা আছে সেই লোডটাকে তার ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে যেটা পাবো আর কি। যেমন আমরা হচ্ছে বলি যে আমাদের মূলত কতটুকু আউটপুট পাইলাম আর কতটুকু ইনপুট দিলাম, এইটার মতো ঘটনাটা এখানে, তো কতটুকু লোড আসলো আর কতটুকু ক্যাপাসিটি আমার পার্কিং এরিয়ার, এইটা যে রেশিওটা সেকে পার্কিং ইন্ডেক্স বলা হয়ে থাকে। জাস্ট এইভাবে পার্কিং ইন্ডেক্সটা বের করতে হয়। তো এটা রিলেটেড একটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা একটু দেখি। এক্সাম্পল দেওয়া আছে, তো বলছে আমাদের এখানে এখানে ইলিস্ট্রেট করা আছে যে ভেরিয়াস মেজার কন্ডিশন স্মল এক্সাম্পল ইন ফিগার ওয়ান। এই যে 1 নম্বর ফিগারটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে, হুইচ ইজ শো দ্য ডিউরেশন ফর হুইচ অফ ইচ অফ দ্য বে আর অকুপাইড, মানে অকুপাইড যে গাড়িগুলো অকুপাইড করছে সেটা করে দেওয়া আছে। নাও দ্য অ্যাকুমুলেশন গ্রাফ ক্যান বি প্লটেড বাই সিম্পল নোটিং দ্য নাম্বার অফ বে অকুপাইড এট এ টাইম ইন্টারভেল অফ কত কত ইন্টারভেল পর পর আমাদের ডাটাগুলো নিয়ে হচ্ছে আমাদের এই যে মানে অ্যাকোমোডেশন কার্ভটা আঁকছে সেটা হচ্ছে 15 মিনিট পর পর নিয়ে ডাটা আঁকছে, আগে এই সমীকরণটা দেখাইছে, দেখানোর পর আমাকে যেটা বলছে, আচ্ছা এটা মনে হয় লেখা ভুলে গেছি। আমাদের যেটা যেটা বের করতে বলবে এখান থেকে যে পার্কিং ভলিউম বের করো কত, পার্কিং লোড কত বের করতে বলবে, এভারেজ পার্কিং ডিউরেশন কত, পার্কিং টার্নওভার কত, আর পার্কিং ইন্ডেক্সটা কত সেটা আমাদের বের করতে বলবে আর কি। হ্যাঁ, এই তিনটা আমাদের এই 3-4টা জিনিস আমাদের বের করতে বলতে পারে প্রশ্নের মধ্যে থেকে। তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে করা যায়। তাহলে আমাদের দেখেন এই যে এখানে 3টা বে আছে, যে একটা বে, 2টা বে এবং 3টা বে, এই 3টা বেতে মোট কয়টা গাড়ি আছে আমরা খুঁজে দেখি। 1 2 3 4 5, 5টা গাড়ি আছে, তার মানে আমাদের পার্কিং ভলিউম হচ্ছে 5। আচ্ছা আমি এটা একটু ভুল আছে, এখানে 20 সেকেন্ড হয়ে 120, তাহলে আমি এখানে কত ঘন্টা ধরে ইয়ে করছি কাউন্ট করছি সেটা দেখি আগে। 0 থেকে শুরু করে আমি 120 পর্যন্ত নিয়েছি, তার মানে আমাদের যে ডিউরেশনটা আছে সেটা হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 2 আওয়ার ধরে আমি সার্ভে করছি আর কি। তো এই সার্ভে টাইমটা আমরা বের করলাম, এবং সার্ভে যে ইন্টারভেলটা আছে এই ইন্টারভেলটা কত, আমাদের ইন্টারভেলটা হচ্ছে প্রতি 15 মিনিট পর পর আমরা সার্ভে ডাটাগুলো কালেক্ট করছি। তো এখন আসেন আমরা ভলিউম পেয়ে গেলাম, এখন আমাদের লাগবে কি পার্কিং লোড। এখন পার্কিং লোড আমরা বের করতে চাচ্ছি। তো পার্কিং লোড যদি বের করতে চাই একটু মনোযোগ দিতে হবে এখানে। কি নেওয়া যায়? আচ্ছা রেডি নিলাম। তো খেয়াল করবেন যে আমাদের প্রথম প্রথম 15 সেকেন্ডে, 15 মিনিটে আমাদের এই বে বরাবর কয়টা গাড়ি আছে? একটা গাড়ি আছে। আবার পথে, ওরে বাবা এটা তো বেশি মোটা হয়ে গেল। মনোযোগ দিয়েন যে আমাদের প্রথম 15 সেকেন্ডে এখানে কয়টা গাড়ি আছে? একটা। আচ্ছা পরের 15 সেকেন্ডে অর্থাৎ 30, 30 যেটা একটু দূরে চলে গেল, ওখানে এখানে হচ্ছে কয়টা আসতেছে? আমার দুইটা। আচ্ছা 60 সেকেন্ড বরাবর আমি দেখতেছি কোনো গাড়ি নাই, কিন্তু আমাদের 75 সেকেন্ডে দেখতেছি কি একটা গাড়ি আছে। আবার আমি যখন হচ্ছে 90 সেকেন্ডে যাচ্ছি সেখানে আরেকটা গাড়ি পাচ্ছি। যখন আমি হচ্ছে আপনার 105 সেকেন্ডে যাচ্ছি তখন এই বরাবর 3টা গাড়ি পাচ্ছি। আবার যখন আমি হচ্ছে 120, এটা হবে 120-এ যখন যাচ্ছি তখন কি একটা গাড়ি পাচ্ছি ওই পার্কিং এরিয়া বরাবর। ঠিক আছে। এখন প্রশ্নে তো এইভাবে চিত্র দেওয়া না থাকতে পারে, তো আমাদের এখানে কি করতে হবে? যদি এইভাবে দেওয়া না থাকে তাহলে আমাদের অন্যভাবে বের করতে হবে। কিরকম? যে আমি ধরেন যে এই জায়গাগুলোকে আমি জাস্ট টান দেবো, এখানে টান দেন, সরি এই পয়েন্টটা, যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা টান, তাহলে কয়টা এখানে দেখাচ্ছে গ্রাফে? একটা গাড়ি। এই পাশে টান দেন, 2টা গাড়ি। 60-কে টান দেন, কোনো গাড়ি নাই। আবার হচ্ছে আপনার 45 বরাবর টান দেন, দেখেন যে একটাতে যায় মিলে যাচ্ছে। আবার ধরেন যে আপনি হচ্ছে 75 বরাবর টান দেন, দেখেন একটাতে মিলে যাচ্ছে। আবার দেখেন যে আপনি 90 বরাবর টান দেন, কত কত সাথে মিলবে? দুইয়ের সাথে, সরি 2-এর সাথে মিলবে।
আবার আপনি হচ্ছে কত এটা 105 বরাবর টান দেন, দেখেন তিনের সাথে মিলতেছে। আবার 120 বরাবর টান দেন, দেখবেন যে হচ্ছে একর সাথে মিলতেছে। তা আপনি এখান থেকেও যে গাড়ির নাম্বার গুলো অর্থাৎ ওই পার্কিং জায়গার মধ্যে পার্কিং লোড বের করার জন্য কয়টা করে গাড়ি ছিল সেটা বের করে ফেলতে পারবেন। তাহলে দেখেন, প্রথম 15 মিনিটে পার্কিং এরিয়ার মধ্যে আমরা গাড়ি পাইছি একটা, এখানে এক লিখলাম। 30 পরের 15 মিনিটে আমি গাড়ি পাইছি কয়টা, এখানে দুইটা, বা এখান থেকে আমি বের করতে পারবো অথবা এখান থেকে আমি বের করতে পারবো। তাহলে এখানে আমি দুই বসাইলাম। তারপর পরের 45 মিনিটে, পরের 15 সেকেন্ড আমি কয়টা পাইছি, আবার একটা। 60 মিনিটে আমি পার্কিং এরিয়ার মধ্যে কোনো গাড়ি পাই নাই। 75 মিনিটে আমি পার্কিং এরিয়ার মধ্যে একটা গাড়ি পাইছি। তারপর হচ্ছে 90 মিনিটের মধ্যে আমি কয়টা গাড়ি পাইছি, দুইটা। 105 মিনিটের মধ্যে আমি কয়টা গাড়ি পাইছি, তিনটা। আবার হচ্ছে কি আমাদের যে 120 সেকেন্ডে আমি গাড়ি পাইছি কয়টা, এখানে একটা। তাহলে এখন এই সবগুলাকে কি করতে বলছিল, যে এই এই যে যে আমাদের যে অ্যাকুমুলেশন কার্ভ আছে, অ্যাকুমুলেশন কার্ভের ডাটার সাথে কি গুণ করতে বলা হয়েছে, টাইমকে। তাহলে আমি লোড পাবো। টাইম কত আমাদের, ইন্টারভেল কত আমাদের, 15 সেকেন্ড। এটাকে আওয়ার করার জন্য 60 দ্বারা ভাগ করলাম, তাহলে এখান থেকে আমাদের পার্কিং লোডটা চলে আসলো। তো পার্কিং লোড চলে আসছে, এখন আমি কি করব, পার্কিং ডিউরেশনটা বের করবো। তো পার্কিং ডিউরেশন সমান সমান কি, পার্কিং লোড ডিভাইড বাই পার্কিং ভলিউম। রুট মানে মানে এভারেজে গাড়িগুলো কতক্ষণ করে পার্কিং জায়গায় ছিল, পার্কিং এর জায়গায় ছিল, এটা তো পার্কিং ডিউরেশন। এক একটা গাড়ি এভারেজে কত সেকেন্ড করে পার্কিং এরিয়ায় ছিল, ওটাই ডিউরেশন আর কি। তো আমি পার্কিং লোডকে আমি তার হচ্ছে ভলিউম দিয়ে ভাগ করলাম। তো এটা 0.55 আসলো, মিনিট করার জন্য 60 দ্বারা গুণ করলাম, তার দেখা যাচ্ছে অন এন অ্যাভারেজ গাড়িগুলো 33 মিনিট করে আমাদের কি ছিল ওখানে পার্কিং জায়গার মধ্যে ছিল। অন এন অ্যাভারেজ প্রত্যেকটা গাড়ি 33 মিনিট করে ছিল। তারপর পার্কিং টার্ন ওভার, যে যাওয়া আসা, ওটা বের করবে এখন। তো পার্কিং টার্ন ওভার বের করা হচ্ছে, পার্কিং ভলিউমকে কি করতে হবে, নাম্বার অফ বে দ্বারা ভাগ করতে হবে। তো পার্কিং ভলিউম তো আমরা পাইছি কত, 5। পার্কিং ভলিউম 5। আর বে কয়টা, একটা দুইটা তিনটা, তো তিন দ্বারা ভাগ করলাম, কিন্তু এখানে একটা দুই দেখা যাচ্ছে ভাগ করে। দুই কেন নিলাম, দুই নিলাম মূল কারণটা হচ্ছে কি, আমরা পার আওয়ারে বের করবো। হ্যাঁ, আমাদের যে পার্কিং টার্ন ওভারটা আছে আমি পার আওয়ারে বের করবো। তাই এই যে পাঁচটা, যেটা পাঁচটা আমরা কত পাইছি, পাঁচটা হচ্ছে 2 ঘন্টার জন্য। মানে পাঁচ ভলিউম 5 পাইছি কত, 2 ঘন্টার জন্য, কিন্তু আমাদেরকে পার আওয়ারের জন্য ওই জন্য মূলত দুই দ্বারা ভাগ করে। এখন যদি এখানে 3 আওয়ারের জন্য হতো তাহলে 3 দ্বারা ভাগ করতাম আর কি। এটা একটু মাথায় রাখতে হবে, একটু খুবই ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি ভাগ করে দিলাম, ভাগ করে দিলে টার্ন ওভার চলে আসলো। পার্কিং ইন্ডেক্স বের করবো, পার্কিং লোডকে কি করবো, আমরা ক্যাপাসিটি দিয়ে ভাগ করব। ক্যাপাসিটি বলতে হচ্ছে মূলত এখানে নাম্বার, মানে ক্যাপাসিটি বলতে কি, একটা বেতে কতগুলো গাড়ি দাঁড়াতে পারে সেটাই তো তার ক্যাপাসিটি, মানে প্রত্যেকটা বের ক্যাপাসিটি আর কি। তো এখন আসেন, আমাদের এখানে পার্কিং লোড হচ্ছে কত, 2.75। আর এখানে হচ্ছে 3 দ্বারা ভাগ করলাম, বে বে হচ্ছে তিনটা। আর এখানে 2 দ্বারা কেন ভাগ করলাম, ওই আগের কথা, এই লোডটা আসছে 2 ঘন্টার জন্য, আমার পার ঘন্টার জন্য দরকার। তাহলে হচ্ছে আমার পার্কিং ক্যাপাসিটি হচ্ছে কত, পার্কিং ক্যাপাসিটি যে 100%, তার মধ্যে কত পার্সেন্ট ওখানে অ্যাভেলেবেল ট্রাফিক আছে, ছিল আর কি 45% অ্যাভেলেবেল ট্রাফিক ছিল আর কি। বা গাড়ি আসে পার্ক হয়েছে আর কি, 45% অকুপাই করতে পারছে। বাকি 55% জায়গা কি ছিল, ফাঁকা ছিল। অর্থাৎ আপনার 2 ঘন্টা সার্ভেতে আপনি যে পার্কিং এরিয়াটা তৈরি করছেন, সেখানে আপনি 2 ঘন্টা সার্ভে করে দেখলেন যে আমার যে ক্যাপাসিটির পার্কিং এরিয়াটা তৈরি করছি সেটার 45% কি করতেছে, অকুপাই করতেছে, আর বাকিটা কি হচ্ছে আমাদের ফাঁকা থাকতেছে। তার মানে আপনার পার্কিং এরিয়াটা যথেষ্ট আর কি ওই জায়গার জন্য। এখন আপনি যদি আবার এইভাবে সার্ভে করে দেখবেন, বিশেষ করে এয়ারপোর্টে দেখবেন যে মাঝে মাঝে পার্কিং করার জায়গা, মাল্টিপল বিল্ডিং করার পরেও পার্কিং করার জায়গা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো ওইটার ক্ষেত্রে তখন কি করা হয়, এইভাবে স্টাডি করে নতুন পার্কিং এরিয়ার জন্য মানে কতটুকু লাগতে পারে এইটা স্টাডি করে বোঝা যায় যে আমাদের আরো এতগুলা গাড়ি আসছে যেগুলো আসলে পার্কিং করার জায়গা পাওয়া যাচ্ছে না। তাহলে আমার এতটুকু জায়গা লাগবে নতুন পার্কিং জোন তৈরি করার জন্য। ঠিক আছে। আচ্ছা, একটু আমাকে রেসপন্স করবেন কেউ, আমি হচ্ছে দু একটা প্রশ্ন করবো। যে আমাদের প্রশ্নটা ওইভাবে থাকবে না, প্রশ্নটা মূলত থাকবে এরকম একটা কার্ভ দিয়ে আর কি। এরকম কার্ভ দিয়ে থাকবে, এখানে ভলিউমটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে, আর কয়টা বে আছে সেই বেটা বলে দেওয়া থাকবে। কয়টা বে আছে সেটা বলে দেওয়া থাকবে। তো আমাদের বাকি জিনিসগুলো বের করতে বলবো। ওখানে না তো আপনার ছবি এঁকে এঁকে আমি বললাম যে আহ, কয়টা গাড়ি না গাড়ি, এগুলো তো বললাম, কিন্তু এখানে তো ওই সুযোগটা নাই। তাহলে এখন এখানে এই গ্রাফটা থেকে যদি আমাদের এটা বের করতে বলে, তাহলে এখান থেকে আমাদের এটা এটা কি একুমুলেশন কার্ভ, একুমুলেশন কার্ভ থেকে কি পাবো আমরা, লোডের ডাটাগুলা পাবো। লোডের ডাটাগুলা পাওয়ার পাশাপাশি আমাদের এখানে কি হবে দেখেন, আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে ইন্টারভেলটা পেয়ে যাচ্ছি যে 10 10টা 10 মিনিট 15 সেকেন্ডে একটা ডাটা নিছে, 10টা 15 মিনিট। আবার 10টা 15 থেকে, সরি, 10টা থেকে 10টা 15 মিনিট একটা নিচে, 10টা 15 থেকে 10টা 30 একটা নিচে। তার মানে কত, 15 মিনিট পর পর সে ডাটাগুলোকে কালেক্ট করছে। কালেক্ট করে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে বসাই দিয়ে আমাদের কি পারছে এইভাবে একুমুলেশন কার্ভটা এরকম পাইছে। তো এখন এখান থেকে আমাদের যেটা দরকার, পার্কিং লোডের ডাটা বের করা দরকার। ডাটা ডাটা বের করতে হলে উপরে তো গাড়ি দেওয়া নেই, এখন তো আমাকে কি বলছিলাম, হরিজন্টালি বের করতে হবে।
তো দেখেন, এখন দেখেন প্রথমে অর্থাৎ 10টা থেকে 10টা 15 পর্যন্ত আমাদের গাড়ি আসছে যে এইখানে পর্যন্ত। খেয়াল করেন, এইটুকু। ঠিক আছে। তার মানে এটা ধরেন যে এটা কত বরাবর কাজ করলো, কত বরাবর কাজ করতে বলেন তো, কত লেখা যায় এটা, বলবেন কিছু? বলবেন না না? আচ্ছা, কত কত বরাবর কাজ করছে, এটা হচ্ছে ধরেন যে আমাদের কাজ করছে হচ্ছে, সাপোজ ধরেন যে 18 বা 19, 18 ধরলাম। একই ভাবে আমাদের ধরেন যে এই যে পরে যে ডাটাটা আছে, পরে ডাটাটা এটা ধরেন যে আমাদের কত 17 বরাবর কাট করলো, এটা হচ্ছে 17 বরাবর। তারপরেরটা আবার ধরেন যে 19 বরাবর। পরেরটা হচ্ছে কত, ধরেন যে আমাদের পুরোপুরি 20 বরাবর। এভাবে প্রত্যেকটা ডাটা গুণ করলে কি করবেন, আমাদের গাড়ির সংখ্যাগুলো পাবেন আর কি, মানে ওই 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 বেতে কতগুলো গাড়ি ছিল। তো এখান থেকে পার্কিং লোডটা বের করে দিবেন এভাবে 18 যোগ 17। হ্যাঁ, 18 যোগ 17 যোগ 20 এবার যোগ করে করে জাস্ট ইনটু টাইমটা গুণ করলে আপনাদের কি চলে আসবে, পার্কিং ক্যাপাসিটির যে ডাটাগুলো আছে সেগুলো চলে আসবে আর কি। এই হচ্ছে মোটামুটি আপনাদের পার্কিং রিলেটেড এই মানে যা পড়া ছিল। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন আর হচ্ছে আমাদের সিগন্যাল। আপনাদের কি ক্লাস আছে আজকে আরো? ক্লাস আছে আরো আজকে? হ্যাঁ ভাইয়া। কয়টা থেকে? 9টায়। আচ্ছা, তাহলে আমি আজকে শেষ করি, আমরা পরের দিন হচ্ছে এই টপিকটা থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, এই টপিকটা পরের দিন শুরু করবো। আর চেষ্টা করেন ক্লাসে একটু থাকার আর কি। আচ্ছা, ক্লাসের পড়াগুলো কি আজকে বোঝা গেছে একটু? ভাইয়া রেকর্ডিংটা তাড়াতাড়ি দিয়ে না, আবার একটু রিপিট করবো আর কি। একদম কি নতুন ছিল সব, নাকি সব নতুন ছিল? লাইভ ক্লাসে অত অ্যাটেন্ড মনোযোগ হওয়া যায় না ভাইয়া, রেকর্ড ক্লাসই বেশি দেখি। লাইভ ক্লাসে তো মনোযোগ হতে হবে, তাহলে প্রশ্ন করবেন কেমনে? এটা তো ভুল করতেছেন, এটা করা যাবে না। লাইভ ক্লাসে আপনাকে বেশি মনোযোগ হতে হবে, তাহলে আপনি তো বুঝতে পারবেন না। আপনার এখানে যেটা থামে যাবেন ওটা যদি প্রশ্ন করেন, আবার রেকর্ড দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এই জায়গাটাতে কনফিউশন ছিল, আমি এটা ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম। তখন আর জিনিসগুলো আপনার কাছে মার্ক হবে আর কি। লাইভ ক্লাসেই মনোযোগ দিবেন। রেকর্ড ক্লাসে আপনি, রেকর্ড ক্লাসটা হবে আপনার মূলত রিভিশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সালাম।